আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আজকে আমরা আমাদের ওরিয়েন্টেশন সেরিমনিটা শুরু করব ব্যাচ 10 লেভেল 1 এর জন্য। মাই নেম ইজ নাজমুস সাকিব। আমি হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেশিন লার্নিং এর ইনস্ট্রাক্টর। সো আমরা মূলত এখানের মধ্যে অ্যাট ফার্স্ট কথা বলবো একটু ডেটা সায়েন্স নিয়ে, এটার ইম্প্যাক্ট, এটার অ্যাপ্লিকেশনস, এটার ফিউচার নিয়ে। অ্যান্ড দেন আমরা এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেটা সায়েন্সে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করছি এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমরা আজকে একটু দেখি যে যদিও এখানের মধ্যে ফর্ম ফিল আপ করেছে প্রায় 31 জনের মতন, আর এখানের মধ্যে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি এইটা স্পাইডারে করা, পাইথনে করা। এখানে যে ডেটাটা আছে সেটা হচ্ছে আপনাদের সবাইকে ফর্মের যখন দেওয়া হয়েছিল সেই ফর্মের একটা পোর্শন ছিল এরকম যে প্রিভিয়াসলি আপনার কোডিং এক্সপিরিয়েন্স আছে কিনা বা কিরকম আছে। তো কারো কারো হচ্ছে নান, কেউ দিয়েছে বিগিনার, কেউ মডারেট, কেউ অ্যাডভান্সড। সো আমি এই ডেটাগুলোকে নিয়ে জাস্ট পাইথনে আমি একটা পাই চার্ট তৈরি করেছি। সেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদমই প্রোগ্রামিং নলেজ নাই, লাইক এ কাইন্ড অফ জিরো, এরকম হচ্ছে 40.6%, বিগিনার হচ্ছে 31.2%, মডারেট হচ্ছে 21.9, অলমোস্ট 20%, 22%-এর মতন, অ্যাডভান্সড আছে এখানের মধ্যে প্রায় 6.2%। সো আমরা আসলে মূলত এইটা এই ফিগারটা বের করার কারণ হচ্ছে এরকম যে আমরা আসলে দেখতে চাই যে প্রিভিয়াসলি কতজন স্টুডেন্ট বা কত পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা একদম নতুন বা যারা অল্প স্বল্প একটু প্রোগ্রামিং নলেজ যাদের আছে। তো তাদেরকে আমরা সেইভাবেই সেই ওয়েতে আসলে আমাদের কোর্সটা আসলে কন্ডাক্ট করি। সো আমার কোর্সের যে সকল মডিউলগুলো আছে, বেসিক যে সকল টপিকগুলো আছে সেগুলো তো থাকি, প্লাস ডিপেন্ডিং অন দ্য স্টুডেন্টস লেভেল আমি কিছু কিছু জায়গায় মডিফিকেশন করি, কিছু কিছু কোড আমি চেঞ্জ করি, বা কিছু অ্যাডভান্স জিনিসপত্র বা হচ্ছে কিছু ডিফারেন্ট কিছু আইটেম এখানের মধ্যে অ্যাড করি, যাতে কিনা আপনাদের শেখাটা আসলে কমপ্লিট হয়, ভালোভাবে শেখাটা হয়। তো সেই কারণেই আসলে এই ইনফরমেশনটা নেওয়া। তো আমার শর্ট একটা ইনফো দিয়ে দিই, যারা অলরেডি এর আগে আমার এই ইয়েটা, এই ওরিয়েন্টেশন ক্লাসটা করেছেন, তো মোটামুটি আমাকে জানেন, আমাকে মোটামুটি চিনেন আপনারা। আমার নাম নাজমুস সাকিব, আমার নিকনেম হচ্ছে রাতুল। আমি রুয়েট থেকে বিএস কমপ্লিট করেছি ইন 2012, and then I have completed my masters from US in 2019, and after that আমি দেশে চলে আসি এবং আমি ইউসিটিসি হচ্ছে একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের লেকচার হিসেবে ছিলাম বা আছি বলতে গেলে, এখনো আছে আর কি। কিছু কাজ করছি এখনো টুকটাক, ক্লাস ওইভাবে নেওয়া হচ্ছে না কোভিডের কারণে, বাট স্টিল নাও আমি তাদের সাথে কানেক্টেড। আমি ওস্তাদ এবং ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এই দুইটা প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি গত বছর থেকে। তো ওস্তাদ প্ল্যাটফর্মে আমার অনলাইন লাইভ ওস্তাদ প্ল্যাটফর্মে আমার অনলাইন লাইভ ক্লাস আমি নিয়েছি 5টা ব্যাচ। আর ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স হচ্ছে আপনার এটা বলতে গেলে কোর্সেরা বা ইউডেমির মধ্যে একটা প্ল্যাটফর্ম যেখানে রেকর্ডেড ভিডিও বা রেকর্ডেড কোর্স সেল করে। সেখানে আমার এই ইন্টারঅ্যাক্টিভ কোর্সে বেসিক ডেটা সায়েন্সের উপরে একটা ছোট একটা কোর্স আছে। আর আমি এখন প্রেজেন্টলি ফুল টাইম গ্র্যাড বাংকারে কাজ করছি। তো গ্র্যাড বাংকারে ইন দ্য মিন টাইম এটা বলতে পারেন এই বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ওদের সাথে কাজ করা। তো আমি গ্র্যাড বাংকারে এই মেশিন লার্নিং নিয়ে যে কোর্সটা আমি নিচ্ছি, এই কোর্সে এখন পর্যন্ত আমি 8টা ব্যাচ কমপ্লিট করেছি, 9 নম্বরটা রানিং, এটাও হয়তো শেষ হয়ে যাবে। 8টা না, আসলে 7টা ব্যাচ কমপ্লিট করছে, 8 নাম্বারটা শেষের পথে। তো যেহেতু শেষের পথে এখনো বলা ঠিক না, 7টা ব্যাচই বলা চলে। 8, 9 রানিং এখনো চলছে, 8 শেষের পথে, 9 মাঝামাঝিতে আছে। তো আমরা আর কি 10 নাম্বারটা শুরু করব। এই 10 নাম্বারটা আমরা আরো 1-2 সপ্তাহ আগে থেকে আমরা শুরু করতাম, বাট বিভিন্ন সার্কামস্টেন্সের কারণে আমরা একটু দেরি করে ফেলছি। তো এনিওয়েজ, আমি যখন ইউএসএ যাই তার আগে আমি ওয়ালটনে ছিলাম সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে ফর্মার এক্সিকিউটিভ হিসেবে। আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, প্রেডিক্টিভ অ্যালগোরিদম, সিস্টেম ডিনামিক্স। ইন দ্য মিন টাইম আমি সিস্টেম ডিনামিক্সের উপর আমার একটা কনফারেন্স পেপার অলরেডি পাবলিশ হয়েছে। সো কনফারেন্সটা আপনার এই নভেম্বর লাস্ট উইকের দিকে হবে।
প্রেডিক্টিভ অ্যালগোরিদম নিয়ে আমি একটা রানিং একটা পেপারের কাজ করছি। আর এগুলো পেপারগুলো আসলে আমার সিঙ্গেল কন্ট্রিবিউশনে না, এটা মূলত আরকানসাস স্টেট ইউনিভার্সিটির একজন বাঙালি প্রফেসর, তার সাথে মিলে আমি কাজ করছি। সো আর একই সাথে আমি কোর্স নিচ্ছি এই মেশিন লার্নিং এর কোর্স। এছাড়া আমি বাইরে হায়ার স্টাডি রিলেটেড কনসালটেন্সির কাজ করে থাকি। আমি জিআরই আইএলটিএস এর ক্লাস নেই, বলতে গেলে বলতে পারেন যে আমি অনলাইন ক্লাসগুলো নিয়ে সারাদিন সবসময় সারা সপ্তাহ বিজি থাকি। সো আমি আমি খুবই এনথুসিয়াস্টিক, আমি ফানি, খুব বুক লাভার, অনেক বই পড়ি। আমি সময় পেলেই চান্স পেলেই আমি ট্রাভেল করি। 1 মাস বা 2 মাসে একবার কোনো জায়গায় হয়তো 1-2 দিন যেন ঘুরতে চলে যাই। আমি খুবই মুভি অ্যান্ড সিরিজ ফ্রিক। তো এই হচ্ছে মোটামুটি আমার একটা শর্ট বায়ো, শর্ট ইনফো। ফার্দার আরো কিছু আমার ব্যাপারে জানতে চাইলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, নো প্রবলেম। দেন আমরা আসি আমাদের একটা আর্লিয়ার ডিসকাশনে। আমরা আমাদের মূল ডিসকাশন যাওয়ার আগে আমরা একটু ডিসকাশন করি যে হোয়াট ইজ ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্সটা এটা হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। কেন ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড বলা হয়? কারণ এখানে বিভিন্ন ফিল্ডের একটা একটা অ্যামালগাম তৈরি হয়। মানে এখানে আপনার অনেক ধরনের ফিল্ডের কাজগুলো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে বা এক জায়গায় এসে জমা হয়। আমি যদি ডেটা সায়েন্সটাকে মাঝখানে রাখি, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে বলতে পারি যে আমার চারপাশে আরো অনেক ধরনের বিভিন্ন ডিসিপ্লিনের সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোকে নিয়ে মূলত আমার এই ডেটা সায়েন্সটাকে তৈরি করা হয়। এখানে আপনার সিএসসি রিলেটেড কিছু সাবজেক্টগুলো আছে, এখানে আপনার স্ট্যাটস আছে, ম্যাথমেটিক্স আছে, তারপর আপনার এখানের মধ্যে স্ট্যাটসের মধ্যে আবার আপনার প্রবাবিলিটিকে আপনি আলাদা হিসেবে বলতে পারেন যে প্রবাবিলিটি আছে। আরও অন্যান্য যে সকল পোর্শনগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা মূলত এই ডেটা সায়েন্সের একটা ফিল্ড তৈরি করেছি। আমি মানে হচ্ছে আমাদের সারা ওয়ার্ল্ডে এখন ডেটা সায়েন্সের একটা বড় একটা ফিল্ড তৈরি হয়েছে, এবং এই ফিল্ডটা আসলে এত বড় যে এটা আসলে 4 বছরে 8 সেমিস্টারে যদি কোনো একটা আন্ডার গ্রাজুয়েট কোর্সের একটা কারিকুলাম তৈরি করা হয়, তাতেও আসলে ডেটা সায়েন্সের ফুল এসেন্সটা পাওয়া যায় না। এটা এতটাই বিশাল, এতটাই বড়, কারণ তার ভিতরে আপনি মেশিন লার্নিং পাবেন, তার ভিতরে আপনি ডিপ লার্নিং পাবেন, আপনি তার ভিতরে রেইনফোর্সমেন্ট লার্নিং পাবেন, আপনি তার ভিতরে এআই পাবেন, আরও অনেক ধরনের অ্যাডভান্স টেকনোলজিগুলো আপনি পাবেন। তো এই সবগুলো জিনিস কিন্তু আসলে একসাথে জিনিসটাকে গ্রাস্প করা খুবই কষ্ট, খুবই ডিফিকাল্ট। তো আমরা যেটা করি যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা সামনে আগানোর চেষ্টা করি। তো এখানে মূলত ডেটা সায়েন্সে কি কি কাজ করছে? তো অ্যাট ফার্স্ট হচ্ছে তারা বিভিন্ন সায়েন্টিফিক যে মেথডগুলো আছে, ইট কুড বি এটা আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড হতে পারে, সিএসসি রিলেটেড হতে পারে, এটা বিজনেস রিলেটেড হতে পারে, এইটা আপনার সোশ্যাল সাবজেক্ট রিলেটেড কিছু হতে পারে। তো সেটা আপনার সাপ্লাই চেনও হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে আমরা এই সকল যে সায়েন্টিফিক মেথডগুলো পাই, পিওর সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, নন ইঞ্জিনিয়ারিং বলেন, এই সকল ক্ষেত্রে যে সকল প্রসেসগুলো থাকে বা যে সকল মেথডগুলো থাকে বা যে ধরনের আপনার থিওরামগুলো থাকে, সেগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি অ্যালগরিদমে কনভার্ট করি এবং আমরা একটা সিস্টেম তৈরি করি যেখান থেকে আমরা মূলত নলেজকে এক্সট্র্যাক্ট করতে পারি। অর্থাৎ আমার কাছে কিছু আনস্ট্রাকচার্ড ডেটা থাকবে, সেখান থেকে আমি স্ট্রাকচার্ড ওয়েতে সাজিয়ে ওইটাকে অ্যানালাইসিস করে ওখান থেকে আমি নলেজ এবং ইনসাইট বের করে নিয়ে আসতে পারি। তো ডেটার মধ্যে নয়েজি ডেটা থাকে, স্ট্রাকচার আনস্ট্রাকচার ডেটা থাকে, এই সকল ডেটাগুলো থেকে আমরা এগুলোকে নিয়ে আসি এবং এটাকে আমরা একটা ব্রড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন ডোমেইনের মধ্যে ফেলতে পারি। তো এর আগে অন্যান্য যে সকল সাবজেক্ট টপিকগুলো থাকে সেগুলো স্পেসিফিক তাদের এরিয়াতে ভাগ করা থাকে, স্পেসিফিকলি একটা অমুক এরিয়াতে অমুক মেথড, অমুক টপিক বা অমুক সাবজেক্ট নিয়ে কাজ করা যায়। বাট দেখা যায় যে এখানে ডেটা সায়েন্সটা এতটাই ভ্যাস্ট, এতটাই বিশাল যে আপনি এটা চাইলে মেডিকেলও ইউজ করতে পারেন, আপনি চাইলে এটা বিবিএ বা এমবিএ অথবা বলেন বিজনেস রিলেটেড কাজে ইউজ করতে পারেন, আপনি ইঞ্জিনিয়ারিং কাজে ইউজ করতে পারেন, আপনি নন ইঞ্জিনিয়ারিং পিওর সায়েন্সে কাজ করতে পারেন। এগুলো আমি একটু পরে ডিসকাস করছি। সো এটা আসলে এত বড় একটা বিষয়, এত বিশাল একটা বিষয় যে এটা কুল কিনারা পাওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট। আমরা এটাকে বলতে পারি যে এটা একটা বিশাল বড় সমুদ্রের মতন, আমরা সমুদ্রের জাস্ট উপরে ভেসে থাকা কিছু ভ্যাসেল, কিছু শিপ, আমরা কিছু ভ্যাসেল এবং শিপ দিয়ে আসলে কাজগুলো করি এবং বিভিন্ন জায়গায় মুভ করি।
তো আমরা যদি বলি যে এখানে ডেটা সায়েন্সটাকে একটু প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি, লেফট সাইডে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি। তো সেখানে আমরা দেখি ইয়েস নো ইয়েস ইয়েস নো কিছু ক্যাটাগরিক্যাল ডেটা আছে। তো এটা আসলে কোত্থেকে আসছে আমরা কিন্তু বলতে পারি না। সিমিলারলি এখানে কিছু পার্সেন্টেজ ভ্যালু আছে, এই পার্সেন্টেজ ভ্যালু কোত্থেকে আসছে উই ডোন্ট নো। এখানে কিছু 6 ডিজিটের নিউমেরিক্যাল ভ্যালু আছে, এখানে কিছু 4 ডিজিটের নিউমেরিক্যাল ভ্যালু আছে। তো যখন এগুলো আপনার আনস্ট্রাকচার্ড ওয়েতে সাজানো থাকে তখন আমরা এটাকে বলি ডেটা। এই ডেটা যখন থাকবে তখন আমরা কিন্তু এখান থেকে কোনো ধরনের কোনো নলেজ বা কোনো একটা ইনসাইট বের করতে পারি না। বাট হোয়াট ইফ যদি আমরা এই সকল ডেটাগুলোকে কিছু কলামের মধ্যে টেবুলার ফরম্যাটে যদি রাখি, তাহলে সেই ফরম্যাটগুলোকে আমরা যদি এখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, যে ডিভিশন নামে একটা কলাম আছে যেখানে ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট এবং খুলনা কিছু জেলার নাম দেওয়া আছে। ভ্যাকসিন সেন্ট মানে কোভিডের ভ্যাকসিন পাঠানো হয়েছে কিনা, এখানে দেখলাম যে ইয়েস নো ইয়েস ইয়েস নো এই নমিনাল ভ্যালুগুলো বা ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো দেওয়া আছে। সো এখানে যে ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো ছিল সেগুলো কোত্থেকে আসছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারি নাই, বা এটা কিসের ভ্যালু তা কিন্তু আমরা তখন বুঝতে পারি নাই। বা যখন আমরা এটাকে টেবুলার ফরম্যাটে সাজালাম তখন বুঝলাম যে এই সকল ডিভিশনে ভ্যাকসিন পাঠানো হয়েছে কি হয়নি। স্ক্রিনটা কি চলে গেছে? জি ভাই। হ্যাঁ, একটা সাউন্ড হয়ে গেল, তো এই জন্য আমি এটা ধরলাম যে আসলে মেবি স্ক্রিনটা চলে গেছে। এখন কি আসছেন? জি এখন আসছে। আচ্ছা, তো এখন এই যে ভ্যাকসিন সেন্ট নামে আমি একটা কলাম তৈরি করলাম, আমি একটা আইডিয়া করতে পারলাম যে এই ভ্যালুগুলো মানে এই ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো কোত্থেকে আসছে। অ্যান্ড দেন অ্যাফেক্টেড রেট, অর্থাৎ এই পার্সেন্টেজ ভ্যালু যেগুলো আমরা দেখেছি এগুলো কি ধরনের পার্সেন্টেজ ভ্যালু আমরা জানতাম না, বাট নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিজ আর দ্য অ্যাফেক্টেড রেট অফ ইন্ডিভিজুয়াল এরিয়াস 75%, 40%, সো অন। পপুলেশনের ভ্যালুগুলো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, 6 ডিজিটগুলো আসলে কি ছিল, এগুলো আসলে পপুলেশন ছিল ওই সকল ডিভিশনের। সো এখন আমরা যেটা বুঝলাম যে এই ডেটাগুলোকে যখন আমরা বিভিন্ন কলামের মাধ্যমে সাজাচ্ছি তখন এটা ইনফরমেশনে পরিণত হয়েছে, যেখান থেকে আমরা কিছু ইনসাইট পেতে পারি, বা আমরা এখান থেকে কিছু ইনফরমেশন পেতে পারি, বা আমরা এখান থেকে কিছু নলেজ পেতে পারি। এবং এই ডেটাগুলোকে যখন আমরা সাজাচ্ছি কলাম ওয়াইজ তখন আরো কিছু অ্যানালাইসিস করে, আরো কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে ইচ্ছা করলে আমরা এর পাশে আরো কিছু কলাম অ্যাড করতে পারি। যেমন এফেক্টেড রেটের পরে আসলে কত পার্সেন্ট মানুষ ভালো হয়েছে, সুস্থ হয়েছে, কত পার্সেন্ট মানুষ মারা গেছে, বা এখানে এটার সাকসেস রেট কিরকম, আরো অন্যান্য কিছু ইনফরমেশন আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। তো ডেটা সায়েন্সের বেসিক কাজটা হচ্ছে যে ডেটাগুলোকে বিভিন্ন আনস্ট্রাকচার্ড ওয়ে থেকে সেটাকে স্ট্রাকচার্ড ওয়েতে টেবুলার ফর্মে সাজানো, ডেটা ফ্রেম বা সিরিজের মাধ্যমে সাজানো, এবং সেগুলোকে অ্যানালাইসিস করে এখান থেকে ডিসিশন মেক করা, ইনফরমেশন গ্যাদার করা এবং ডিসিশন মেক করা। পুরো কাজটাই আমরা ডেটা সায়েন্সকে একটা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি। শুধুমাত্র যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা প্রপার ইনফরমেশনটা পাই না। আমাদেরকে যে কাজটা করতে হয় ডেটাকে ভিজুয়ালাইজ করতে হয়, ডেটাকে গ্রাফের মাধ্যমে প্লটের মাধ্যমে শো করতে হয়। যেমন এখানে লেফট সাইডে দেখেন কিছু স্ক্যাটার প্লট আছে, ছোট 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 বাবল আছে। তো এবং এই বাবলগুলোর কালারও কিন্তু ডিফারেন্ট। প্রথম দিকে হচ্ছে কিছু কালার এখানে রেড, এখানে হচ্ছে আপনার কিছু ইয়েলোইশ এবং গ্রিন রেড এর মিক্স, এই পোর্শনটা হচ্ছে গ্রিন। সেই ডেটাগুলো কোথাকার? তো উপরে একটা টাইটেল দেওয়া আছে, এটা হচ্ছে হোম ভ্যালু অ্যাজ এ ফাংশন অফ হোম এজ। এক্স এক্সিস বরাবর তাদের বিল্ডিং গুলোর এজ দেওয়া আছে ইন টার্মস অফ ইয়ার, 2 ইয়ার, 4 ইয়ার, 6 এবং 14 পর্যন্ত। আর সেখানকার কিছু পপুলেশন দেওয়া আছে ওয়াই এক্সিস বরাবর 10, 120 ইন টার্মস অফ মিলিয়নস। আর এখানে আরেকটা এখানে ভ্যালু দেওয়া আছে, সেগুলো হচ্ছে কালার কোড দেওয়া, সেইগুলো হচ্ছে ওইটার ওই বিল্ডিং গুলোর ভ্যালু, মানে হচ্ছে প্রাইসটা বোঝাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে যত দূর আস্তে আস্তে আমার সময়টা যাচ্ছে তত কিন্তু ডেন্সিটি কমতেছে, অর্থাৎ মানুষের এখানে পপুলেশন ডেন্সিটি কমে যাচ্ছে। আবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে যখন শুরুর দিকে বিল্ডিং গুলো ছিল এগুলো লাল রঙের কালার, দ্যাট মিনস এটার ভ্যালুটা কম ছিল। যত গ্রিন দিকে যাচ্ছে বিল্ডিংটা পুরাতন হচ্ছে, ওল্ড হচ্ছে, তত এটার মার্কেট ভ্যালুটা বাড়ছে, এবং এখানে গ্রিন কালার দেখা যাচ্ছে যে এটা ইনক্রিজিং রেটে বাড়ছে। সো দেখেন আমরা কিন্তু একটা ডেটাকে ভিজুয়ালাইজ করে এখান থেকে কয়েক ধরনের ইনফরমেশন পেয়ে যাই।
এবং সেখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে আসলে এখানে কি কি জিনিস আছে মূলত বা কি কি আমরা বের করতে পারি। একই সাথে যদি আমরা ডান দিকের ফিগারটা দেখি, এখানে দেখেন এখানে দুইটা পয়েন্টকে অ্যাড করে একটা এরকম লাইন ড্র করা হয়েছে এবং এই লাইনগুলো কিন্তু সবগুলো সেম না। এটা হচ্ছে অনেক বড় একটা লাইন, এটা খুবই ছোট, এটাও ছোট, এটা আবার অনেক বড়। এখন এই যে আমি ডিফারেন্স পাচ্ছি, ডিফারেন্সটা হচ্ছে একটা কম্পারিজন কার মধ্যে, ভ্যালু 1 এবং ভ্যালু 2। ভ্যালু 1টা ব্লু কালার আর গ্রিন কালার হচ্ছে ভ্যালু 2। এবং এক্স অ্যাক্সিস বরাবর তাদের কিছু ভেরিয়েবলের ভ্যালু দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু গ্রুপের নাম দেওয়া আছে। তো আমরা কিন্তু বিভিন্ন গ্রুপের সাথে এই ভ্যালুগুলো কম্পারিজন করে আমরা বলতে পারি যে ভ্যালু 1 এবং ভ্যালু 2 এর মধ্যে কি রকম ডিফারেন্স, এই ডিফারেন্সটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, নাকি খুব বেশি ডিফারেন্স নাকি খুব কম ডিফারেন্স, এটার ভ্যারিয়েন্স কিরকম বা এটার আসলে রেঞ্জটা কিরকম, এগুলো কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো পেয়ে যাই, কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা করতে পারি। যেমন আরেকটা দেখি এখানের মধ্যে লেফট সাইডে, এখানে মূলত হচ্ছে জিডিপি পার ক্যাপিটা দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর, জিডিপির ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিস বরাবর লাইফ এক্সপেক্টেন্সির ভ্যালু দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বাবল আকারে কালার কোড দেওয়া আছে, যেখানে কালার কোডগুলো বিভিন্ন এরিয়াকে ডিফাইন করছে। যেমন রেড হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্ড এশিয়া, এই কালারগুলো দেখেন একটু বড় সাইজ, মানে এখানকার ডেন্সিটি বেশি। আবার যদি এটা লোকেশন দেখি তাহলে লেফট সাইড বরাবর এদের লাইফ এক্সপেক্টেন্সি 70-র কাছাকাছি, আর এখানে একটা হচ্ছে 80-র কাছাকাছি। তো এখানে কয়েক ধরনের ডাটা কিন্তু পাচ্ছি। এখানে আমরা এই সার্কেলগুলোর সাইজ দেখে তাদের পপুলেশন ডেন্সিটিও পাচ্ছি, কালার কোড দেখে আমরা এরিয়াও বের করতে পারছি, এবং এদের এক্স আর ওয়াই ভ্যালুগুলোকে যদি আমরা ডিফাইন করি তাহলে একটা সার্টেন জিডিপির উপর বেস করে তাদের লাইফ এক্সপেক্টেন্সি কতটুকু হচ্ছে এটাও কিন্তু আমরা বের করতে পারছি। তো 4-5 ধরনের ইনফরমেশন কিন্তু একটা গ্রাফ থেকে বের করা পসিবল। এবার যদি আমরা আরেকটা দেখি যে ডান দিকে, এখানে উইকলি কোভিড-19 কারণে হসপিটালাইজ হয়েছে তার একটা রেট দেওয়া আছে, উইকলি রেট পার 1 লাখ পপুলেশন, আর এখানে একটা টাইম লাইন দেওয়া আছে, এটা একটা টাইম সিরিজ ডেটা। এবং এই ডেটাতে আমরা দেখতে পাচ্ছি মার্চ থেকে এপ্রিল দিকে এটা বেড়েছে, তারপর জুন পর্যন্ত কমেছে, আবার জুলাইতে বেড়েছে, আবার একটু কমে সেপ্টেম্বরের পরে আস্তে 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 গ্র্যাজুয়ালি বাড়ছে। তাহলে এখান থেকে আমরা ডক্টররা বা হচ্ছে হেলথ স্পেশালিস্ট অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা বলতে পারেন যে গভর্নমেন্টের হেলথ মিনিস্ট্রি, তারা কিছু প্রিভিয়াসলি মানে তারা এই ডেটাগুলো দেখে তারা আপনার প্রেডিক্টিভ কিছু অ্যানালিটিক্স বের করে এখান থেকে ডিসিশন নিতে পারে যে আসলে কবে থেকে আমার মানে হসপিটালের সংখ্যা বাড়ানো উচিত, তারপর ডক্টরদের ইনভলভমেন্ট বেশি বাড়ানো উচিত, তারপর হচ্ছে কোয়ারেন্টাইনে রাখার জন্য তাদের আলাদা আইসোলেট করা উচিত। এই সকল যে মানে খুবই ক্রিটিক্যাল টাইপের ডিসিশনগুলো, এই ডিসিশনগুলো কিন্তু আমরা এই সকল ডেটাকে ভিজুয়ালাইজ করে এবং অ্যানালাইসিস করে বের করতে পারি। সো তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে ডেটা সায়েন্সের কাজটা কি? ডেটা সায়েন্সের কাজ হচ্ছে ডেটাগুলোকে বিভিন্ন জায়গা থেকে ইনপুট নেওয়া, সেগুলোকে ভিজুয়ালাইজ করা, সেগুলোকে অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করে সেখান থেকে আমরা কিছু যে নলেজ এবং কিছু ইনসাইট পাবো, এবং ওটার উপর বেস করে আমরা কিছু ক্রিটিক্যাল ডিসিশন নিতে পারি, ডিসিশন নেওয়ার কাজটা করে থাকি। তো আমি যা যা বললাম তাতে আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা ভাই, তাহলে কি এটা এভাবে ডাটাটাকে ইনফরমেশনে কনভার্ট করাই হচ্ছে হলো নেওয়ার জন্য শুধুমাত্র ইনফরমেশন কনভার্ট করব না, এখান থেকে আমি আরো কিছু অ্যানালিসিস করব। অ্যানালিসিস মানে স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যানালিসিস করতে পারি, আমি কিছু ম্যাথমেটিক্যাল মডেল জেনারেট করতে পারি বা এক্সিস্টিং মডেলকে ডেভেলপ করতে পারি, করে ওখান থেকে কিছু প্রেডিকশনের কাজ করতে পারবো। লাইক যদি আমরা বলি যে এটা 2020 ডেটা, এখন এই ডেটাটাকে বা যদি আমরা অ্যানালিসিস করি তাহলে 2021 বা এই বছর অথবা 22-তে নেক্সট ইয়ারে কিভাবে এই ডেটাগুলো আমাকে পরবর্তী স্টেপগুলো নিতে হেল্প করবে, সেটা কিন্তু আমি এখান থেকে একটা আইডিয়া করতে পারি। বা আমার কি পরিমাণ হসপিটালাইজেশন হতে পারে সেটা একটা আইডিয়া করতে পারি। সেই হিসেবে আমি হসপিটালের সংখ্যা বাড়ানো কমানো বা আপনার ওই যে বেডের সংখ্যা বাড়ানো বা হচ্ছে ভ্যাকসিনের সংখ্যা বাড়ানো, কোন কোন দেশে সেটা বেশি পাঠানো উচিত, ওই যে ডিসিশন মেকিং এর কাজগুলো, সেগুলো কিন্তু আমরা এই অ্যানালিসিস করার পরেই করতে পারি। জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো তাহলে আমরা এখানে ডেফিনেশন বলতে যে জিনিসটা বুঝতে পারছি যে আর্ট অফ
হোয়াট ইজ ডেটা সায়েন্স? দ্য আর্ট অফ মেকিং দ্য মেশিনস ইন্টেলিজেন্ট। আমি মেশিনকে বা একটা সিস্টেমকে ইন্টেলিজেন্ট করবো উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। সো হোয়াট ইজ এক্সপ্লিসিট প্রোগ্রামিং? এক্সপ্লিসিট প্রোগ্রামিং বলতে বোঝাচ্ছে যে অন্য যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে যেগুলোতে অনেক লেংদি কোডিং করতে হয় বা অনেক কমপ্লেক্স ওয়েতে চিন্তা করতে হয়, সেখান থেকে বের হয়ে আমরা মেশিনকে ইন্টেলিজেন্ট করতে পারি কিছু নির্দিষ্ট মেথডের মাধ্যমে বা কিছু আপনার যে মডিউল থাকে বা যে লাইব্রেরি ফাংশন থাকে সেগুলোকে ইউজ করে খুব ইজিলি আমরা একটা মেশিনকে ইন্টেলিজেন্ট করতে পারি। সো ডেটা সায়েন্স হচ্ছে একটা ফিল্ড which consists of learning the algorithms or techniques. আমি মেশিনকে বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে শেখাবো, তাকে বিভিন্ন ডেটা দিয়ে শেখাবো, এবং এই শেখাতে গেলে ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে এক্সিকিউট সাম টাস্ক। কিছু টাস্ক তাকে দিয়ে আমি শেখাবো প্রথমে, সেটা রিগ্রেশন হতে পারে বা ক্লাসিফিকেশন হতে পারে। আফটার দ্যাট আমি তার কিছু পারফরমেন্সকে ইমপ্রুভ করব, অর্থাৎ তাদের প্যারামিটারগুলোকে বিভিন্নভাবে চেঞ্জ করে তাদের পারফরমেন্সকে আস্তে আস্তে ডেভেলপ করবো। অ্যান্ড উইথ এক্সপিরিয়েন্স ডেল্টা, মানে আমি কিছু নতুন ডেটা দিয়ে আমি কিছু প্রাইমারি ফ্যাক্টরগুলোকে ইউজ করে লার্নিং ফ্যাক্টরগুলোকে দিয়ে বা লার্নিং প্যারামিটারগুলোকে দিয়ে আস্তে আস্তে তার ওই মেশিনের এফিসিয়েন্সি বা ওই মেশিনের পারফরমেন্সটাকে বৃদ্ধি করবো, যাতে আমি পরবর্তীতে নতুন ডেটা সেট নিয়ে একটা ভালো প্রেডিকশন আনতে পারি। তো এখানে ডেটা সায়েন্সটাকে যদি আমরা মাঝখানে রাখি তাহলে আমরা অনেক এটার কিছু পাই, মানে ইমপ্লিমেন্টেশন পাই। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন বলতে আমরা আসলে এটাকে বলতে চাচ্ছি যে এটার বিভিন্ন এরিয়াগুলো কি কি, কোথায় কোথায় আমরা কিভাবে এটাকে, মানে কি কি জিনিস আমার মূলত লাগে ডেটা সায়েন্সে কাজ করতে গেলে। যেমন সবার আগে আমি যদি এটাকে দেখি যে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর মধ্যে আমরা রিগ্রেশন মডেল বলতে পারি, তারপরে ক্লাসিফিকেশন মডেল বলতে পারি, তারপর আমরা বলতে পারি যে প্রেডিক্টিভ মডেলস। এছাড়া আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের কথা বলতে পারি বা অ্যানালিটিক্যাল স্ট্যাটিস্টিক্সের কাজগুলো করতে পারি। যেমন এখানে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পি ভ্যালু, তারপর আর ভ্যালু, আরও যে সকল যে F1 স্কোর অথবা হচ্ছে অ্যাকুরেসি, এই সকল স্ট্যাটিস্টিক্যাল যে সকল অ্যানালিসিসগুলো আছে সেটা আমরা এই ডেটা সায়েন্সের মধ্যে ইউজ করি। আর কি কি ইউজ করি? আমরা সায়েন্টিফিক মেথডস ইউজ করি। সায়েন্টিফিক মেথডস হচ্ছে আপনার পিওর সায়েন্সের ক্ষেত্রে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে কিছু সায়েন্টিফিক মেথডগুলো আছে। আপনি যদি বলেন যে এটা ইকোনমিক্সের ক্ষেত্রে বা হচ্ছে বিবিএ এর ক্ষেত্রে, ফিন্যান্সের ক্ষেত্রে, ব্যাংকিং এর ক্ষেত্রে, সাপ্লাই চেনের ক্ষেত্রে কিছু সায়েন্টিফিক মেথড আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। আপনি যদি বলেন যে না আমি মেডিকেলের ক্ষেত্রে ইউজ করবো, মেডিকেলেও যে সকল সায়েন্টিফিক মেথডগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি যে জায়গায় যেতে চান, যে সকল এরিয়াতে আপনি কাজ করতে চান, সব ধরনের কাজই আপনি এখানে করতে পারবেন। যা শুধুমাত্র ওই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে একটা স্ট্রাকচারড লজিক্যাল ওয়েতে। যেমন আপনি যদি বলেন যে ডেটা মডেলিং করা বা ডেটা অ্যানালাইসিস করা, যেমন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা পিসিএ মডেল, মন্টে কার্লো সিমুলেশন, কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং কাজ, রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজ, তারপর রোবোটিক্সে, তারপর আপনি বলেন যে আপনার ড্রোন টেকনোলজিতে, এআইতে, এই সকল জায়গায় যে সকল সায়েন্টিফিক মেথডগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা এই ডেটা সায়েন্সে ইমপ্লিমেন্ট করতে পারি, ডেটা সায়েন্সের ভিতরে আমরা কাজগুলো করতে পারি। যেমন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের কথা যদি বলি তাহলে সবার আগে আমাদের ফেসবুকের একটা এক্সাম্পল চলে আসে। আপনি গুগলে কিছু সার্চ করলেন, তার কিছুক্ষণ পর আপনি ফেসবুক ব্রাউজ করতেই দেখেন যে ওই রিলেটেড ইনফরমেশনগুলো চলে আসছে। লাইক ফর এক্সাম্পল আপনি হচ্ছে বাইরে একটু ট্যুর দিবেন চিন্তা ভাবনা করতেছেন, প্ল্যানিং করছেন, গুগলে কয়েকটা লোকেশন দেখলেন যে এখানে এখানে যাবেন, লাইক আপনি কক্সবাজার যাবেন, সেন্ট মার্টিন যাবেন, কয়েকটা জায়গা লোকেশন দেখলেন, কিছুক্ষণ পর দেখবেন যে ফেসবুক আপনাকে কিছু গ্রুপ সাজেস্ট করতেছে যে আপনি এই সকল জায়গায় এই সকল হোটেলে যেতে পারেন, এখানে আপনি ভালো আপনি ভিউ পাবেন, বিচের ভিউ পাবেন। কিভাবে জানলো তারা? তো এখানে মূলত হচ্ছে যে রিয়েল টাইম ডেটাগুলোকে তারা সাথে সাথে এক্সিকিউট করে, সাথে সাথে অ্যানালাইসিস করে টার্গেটেড মার্কেটিং এর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের উপর বেস করে শুধুমাত্র আপনাকে, এটা অন্য কাউকে দেখাবে না, যেহেতু আপনি সার্চ করছেন গুগলে বা ইয়াহুতে সার্চ করছেন, ওইখান থেকে ডেটাকে সে সরাসরি এক্সট্রাক্ট করে আপনাকে দেখাই দিচ্ছে। এত দ্রুত যে কাজটা করছে, এত দ্রুত কাজটা, এটা রিয়েল লাইফ মানে আপনার হচ্ছে কি বলে এটাকে, রিয়েল ফিড ডিরেক্ট সার্ভার থেকে বা ক্লাউডের সাথে কানেক্ট না হলে কিন্তু এটা পসিবল না। এবং আপনি চিন্তা করেন কত দ্রুত অ্যালগোরিদমটা কাজ করছে, যে ওই ফেসবুকের অ্যালগোরিদমটা আপনাকে সরাসরি সেই সকল বিষয়গুলো সাজেস্ট করবে যেটা আপনি আসলে চাচ্ছেন, মনে মনে চাচ্ছেন, বা সেটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করছেন।
এরকম অনেক ধরনের এক্সাম্পল দেওয়া যায়। ডেটা রিসার্চের ক্ষেত্রে আপনার প্রিভিয়াস ডেটা যেগুলো থাকবে, ধরেন মেডিকেল ডেটা, সেটা ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, সার্জারির ক্ষেত্রে হোক, বা আপনি মনে করেন যদি বলি যে আপনি কোনো একটা প্রোডাক্টের কস্টিং বের করবেন, কোনো একটা কোম্পানির পোর্টফোলিও অ্যানালাইসিস করতে যাচ্ছেন, স্টক প্রাইস অ্যানালাইসিস করতে যাচ্ছেন, এই সকল ক্ষেত্রে যখন আপনি ডেটাকে রিসার্চ করবেন, তখন আপনি ডেটা সায়েন্সের এই মেথডগুলো আপনি এখানে কাজে লাগাতে পারবেন, আপনি এই এরিয়াতে আপনি কাজগুলো করতে পারবেন। দেন আমরা আসি মেশিন লার্নিং। তো মেশিন লার্নিংটা কি? মেশিন লার্নিং হচ্ছে যে আমি একটা অ্যালগোরিদম জেনারেট করব, যেখানে আমি কিছু ডেটা দিব, ডেটা দিয়ে আমি এখান থেকে কিছু প্রেডিক্টিভ মডেল বের করব, যে প্রেডিক্টিভ মডেল দিয়ে আমি ফিউচার কিছু আউটকাম বের করতেছি, যেটা আমি হয়তো আমাকে হাতে কলমে করতে গেলে 3-4 দিন 5 দিন সময় লাগতো, মেশিন লার্নিং মডেলের মধ্যে দিলাম, আপনি কয়েক মিনিটের মধ্যে প্রেডিকশন দিয়ে দেবে যে হ্যাঁ আপনি এই কাজটা করতে পারেন, এই কাজটা করতে পারেন না, এটা হতে পারে, এটা হইতে পারে না, এটার পজিটিভ হওয়ার চান্স হচ্ছে এত %, নেগেটিভ হওয়ার চান্স হচ্ছে এত %, প্রবাবিলিস্টিক অ্যানালিসিস করে আপনাকে বের করে দিবে। যদিও প্রবাবিলিস্টিক অ্যানালিসিস কাজটা সরাসরি মেশিন লার্নিং করছে না, এখানে আমার স্ট্যাটিস্টিক্সের একটা বড় পোর্শন এখানে কাজ করতেছে। সো ফার আমার মেশিন লার্নিংটা আমি খুব সহজে এখানে ইমপ্লিমেন্ট করতে পারছি। তো অনেকেই হয় কি আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমি এই যে ডেটা সায়েন্স মেশিন লার্নিং দুইটাকে একই জিনিস কিনা, বা ডেটা সায়েন্স শিখলে মেশিন লার্নিং শেখা যাবে কিনা, মেশিন লার্নিং শিখলে ডেটা সায়েন্স শেখা যাবে কিনা। তো অনেকেই দুইটাকে একই জিনিস মনে করে, দুইটা কিন্তু একই জিনিস না। ডেটা সায়েন্সটা আমি যেটা বলেছি যে এটা হচ্ছে একটা সাগরের মতো। তো এখানে একটা শিপ যদি বলি, শিপ হচ্ছে শুধুমাত্র মেশিন লার্নিং। এখন এই মেশিন লার্নিং মডেলটা দিয়ে আপনি সাগরের যে কোনো জায়গায়, যে কোনো দ্বীপে, আমি যদি বলি এটাকে বিভিন্ন এরিয়া হিসেবে চিন্তা করি, যে মেডিকেল সেক্টর হচ্ছে একটা দ্বীপ, একটা আইল্যান্ড। ধরেন আপনি বলেন যে প্রোডাকশন সেক্টরের মধ্যে ওটা একটা আইল্যান্ড, ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা আইল্যান্ড, বা বলেন যে আপনি ফিনান্স ব্যাংকিং বা সিকিউরিটি ক্ষেত্রে একটা অংশ আইল্যান্ড। তো আপনি এই সকল জায়গায় আপনি মুভ করতে পারবেন, এই ডেটা সায়েন্সের সাগরের মধ্যে বিভিন্ন জায়গায় রোমিং করতে পারবেন। তো আপনি এখান থেকে ইনফরমেশন কালেক্ট করবেন, করে এটাকে মেশিন লার্নিং মডেলের মাধ্যমে অ্যানালাইসিস করবেন, করে আপনি সেখান থেকে ইনসাইট পাবেন। এই তো হিসাব, আর তো কিছু না। এখানে আসলে মূল পার্থক্যটা বিটুইন ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং। তো আমার মনে হয় আপনারা একটু হলেও আইডিয়া করতে পারছেন যে আসলে এর মধ্যে পার্থক্যটা কোথায়। কি ভাই আমার একটা কোশ্চেন ছিল, ছোট একটা কোশ্চেন। হ্যাঁ শিওর, বলেন। আচ্ছা ভাইয়া, এই যে মেশিন লার্নিং আর ডেটা মাইনিং, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়? ডেটা মাইনিং এ যে কাজটা হয় সেটা হচ্ছে যে সিমিলার টাইপের র্যান্ডম ডেটা জেনারেট করা হয় এবং সেখান থেকে অ্যানালাইসিস কাজ করা হয়, ডেটাকে মাইন করা হয় যেটা বলি। আর মাইন মানে কি, যে ওই যে নিচে মাটির নিচে ওখান থেকে খুঁড়ে 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 ঘুরে ঘুরে মাইনিং করে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা। সো আপনার কাছে হয়তো গত কোনো একটা সার্টিন টাইপের ডেটা আছে, যেটা গত 5 বছরের ডেটা। এখন ডেটা মাইনিং এর কাজ হচ্ছে যে এটা একটা রিভার্স মেশিন লার্নিং মডেলের মতো কাজ করে। দ্যাট মিনস মেশিন লার্নিং মডেলটা হচ্ছে আপনাকে ফরওয়ার্ড ওয়েতে ফিউচার ডেটাগুলোর উপর প্রেডিকশন করবে। মেশিন লার্নিং মডেল কি করবে, এই সেম ডেটাগুলোর উপর প্যাটার্ন ধরে, প্যাটার্ন ওয়াইজ সে প্রিভিয়াস আরো গত 20-30 বছরের ডেটাগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবে, যে ডেটাগুলো আপনার হাতে এখন নাই বা কোনো কারণে সেগুলো মিসিং। ডেটাকে মাইন করে খুঁজে বের করে নিয়ে আসবে এবং সেটার একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করে, একটা নির্দিষ্ট অ্যালগোরিদমকে ফলো করে তারা যাবে। বুঝতে পারছেন? ভাইয়া একটু কেমন যেন ধোঁয়াশা, মানে আমি না দুইটা আসলে কি ঠিক মতো ডিস্টিংগুইশ করতে পারি না, মানে আসলে পার্থক্য একটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। মানে আপনার ডেটাটা অলরেডি এই জায়গাতে আছে, এখান থেকে আপনি একটা প্রেডিকশন বের করতে চাচ্ছেন, সেজন্য আপনি এখানে মেশিন লার্নিং মডেল ইউজ করতেছেন। আর ডেটা মাইনিং এ হচ্ছে আপনি রিভার্স মেশিন লার্নিং মডেল ইউজ করতেছেন, যেখানে প্রিভিয়াস ডেটাগুলো আপনার এখানে আননোন অবস্থা আছে, সেগুলো আপনি খুঁজে বের করবেন। ফর এক্সাম্পল ধরেন আপনার পৃথিবীর একদম কোরের, মানে মাটির নিচে কোরে, ওখানে আপনার টেম্পারেচার বা ওখানকার এনভায়রনমেন্ট বা ওখানকার মাটি বা ওখানকার পাথর, ওখানকার টেকটনিক ডিফারেন্সগুলা, হ্যাঁ, এই সকল বিষয়গুলোর যে ডেটাগুলো আমরা কিন্তু এখন মানে হয়তো 100 বছর আগে জানতাম না, বাট এখন হচ্ছে বিভিন্ন সিমুলেশন মডেল দিয়ে আমরা বলতে পারি বা আইডিয়া করতে পারি যে আজ থেকে মানে কত বছর আগে বা লাস্ট টেকটনিক চেঞ্জ, বা ধরেন আপনার একটা মহাদেশ থেকে একটা মহাদেশে
যে প্রতি বছর একটা যে চেঞ্জ হচ্ছে বা হালকা হালকা করে এটা একটু সরে যাচ্ছে, বা ধরেন মাটির নিচের এরকম বড় টেকটনিক প্লেট গুলো আছে, হ্যাঁ, বা আগ্নেয়গিরি গুলো আছে, এগুলো লাস্ট কত বছর আগে এগুলো অ্যাক্টিভ ছিল, এগুলো কিন্তু আমরা জানতাম না। বাট এগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন মডেল দিয়ে সিমুলেশন করে আমরা ওই আর্লিয়ার ইনফরমেশন গুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসছি। এই কাজটার নাম হচ্ছে ডেটা মাইনিং। এবার ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, আরেকটা অংশ তো আছে ভিজুয়ালাইজেশন, যে আপনি ভিজুয়ালাইজ করে ডেটাগুলোকে দেখতে পারেন, যেটা আমি অলরেডি বললাম। আমার মনে হয় আপনাদের এখানের মধ্যে কেউ কোনো বিবিএ সেক্টরে কেউ নাই, ব্যাংকিং বা হচ্ছে লাইক বিজনেস ব্যাকগ্রাউন্ডে কেউ কি আছেন? গোলাম কিবরিয়া, আপনি কোন ব্যাকগ্রাউন্ডের? সরি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ঠিক আছে। তাও আমি একটু বলি হালকা করে, যে একটা মার্কেটিং ডিপার্টমেন্টের একজন স্পেসিফিক একজন পার্সন, সাবস্টেন্সিভ একজন এক্সপার্টাইজ, আপনি হয়তো মার্কেটিং ডিপার্টমেন্টের একজন এক্সপার্টাইজ পার্সন, আপনি ট্র্যাডিশনাল ওয়েতে রিসার্চ করবেন যখন স্ট্যাটিস্টিক্স ইউজ করে, তখন আপনি হচ্ছেন একটা নির্দিষ্ট রোল প্লে করছেন। বাট আপনি যদি ওই সেম কাজটা কোডিং এর মাধ্যমে করেন, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি একজন ডেটা ইঞ্জিনিয়ার। ডেটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে যে সে যে কোনো ডোমেইনই থাকুক না কেন, যে কোনো এরিয়ার যে কোনো জায়গায় সে জব করুক না কেন, ডোমেইন বলতে বলছি তার সাবজেক্ট এরিয়ার কথা। তো সে যদি কোডিং নলেজটা তার জানা থাকে, তাহলে সেই ডেটাগুলোকে নিয়ে যদি অ্যানালাইসিস কাজ করে, তখন আমরা তাকে বলি ডেটা ইঞ্জিনিয়ার। আর যদি তার স্ট্যাটিস্টিক্যাল নলেজ থাকে আর যদি কোডিং এর নলেজ থাকে, দুইটাকে কম্বাইন যদি করি, তখন আমরা তাকে বলি হচ্ছে সে একজন মেশিন লার্নিং অ্যানালিস্ট বা একজন মেশিন লার্নিং মডেল ডেভেলপার। সে ডেভেলপ করে, মডেলকে ডেভেলপ করে, বিভিন্ন ধরনের কোডিং করে, বিভিন্ন প্যারামিটার গুলোকে অ্যাড করে, তারপরে বিভিন্ন ইকুয়েশন গুলোকে সে তৈরি করে। এই সকল কাজগুলো যারা করে তাদেরকে আমরা বলি ইন এ সেন্স ডেটা সায়েন্টিস্ট, বা ডেটা সায়েন্সের কাজ সে করে। তো এখানে আমরা ডেটা ইঞ্জিনিয়ার বলতে পারি, এইটা একটা সার্টেন টাইপের কাজ। ডেটা ভিজুয়ালাইজার যারা আছে, সেখানে ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ যারা করে তারা একটা নির্দিষ্ট রোল প্লে করছে। তারপর ডেটা অ্যানালিস্টের কাজ যারা করে তারা একটা নির্দিষ্ট রোল প্লে করছে। মডেল ডেভেলপমেন্টের কাজ যারা করে তারা একটা নির্দিষ্ট রোল প্লে করছে। সো দ্যাট মিনস আপনি যখন এই ডেটা সায়েন্সের বা মেশিন লার্নিং মডেলের বিষয়গুলোকে জানবেন আস্তে আস্তে, তখন এখান থেকে আপনি নিজেই চুজ করতে পারবেন যে আপনি কিসে ভালো এবং কিসে আপনার কাজ করা উচিত। তো যাই হোক, আমরা কিছু অ্যাপ্লিকেশনে চলে আসি। অ্যাপ্লিকেশন বলতে আমরা তো অলরেডি কিছু না কিছু টুকটাক আলোচনা করেছি। আর একটু ডিটেলসে যদি বলি, যেমন ধরেন আপনার এখানে সিকিউরিটি আছে, ব্যাংকিং এন্ড ফিনান্স, হেলথ কেয়ার, মার্কেটিং, অনেক ধরনের কাজগুলো আছে। অনেক ধরনের জায়গায় আমরা অ্যাপ্লিকেশনগুলো করতে পারি ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনস। সিকিউরিটির মধ্যে আপনার সিকিউরিটি অ্যানালাইসিস, থ্রেট অ্যানালাইসিস, তারপর ডেটা সিকিউরিটি, অ্যানোমালি ডিটেকশন, ম্যালওয়্যার ডিটেকশন, এই ধরনের কাজে আমরা এই ডেটা যখন অ্যানালাইসিস করে এখান থেকে যখন বের করে রিয়েল টাইম ডেটা, তখন আমরা আসলে মূলত বলতে পারি যে আমরা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলো কাজ করছি, অ্যাপ্লিকেশনগুলো করছি এখানের মধ্যে। ব্যাংকিং এবং ফিনান্সের মধ্যে ব্যাংকিং স্ট্যাটিস্টিক্স, তারপর ফ্রড ডিটেকশন, ফান্ড মনিটরিং, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, ব্যাংকিং ট্রানজ্যাকশন, সেখান থেকে অ্যানোমালি ডিটেকশনের কাজও হতে পারে। কস্ট সেভিং স্কিমগুলোকে অ্যানালাইসিস করা। আপনাকে দেখেন ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন স্কিম দেয়, যে আপনি হচ্ছে এখন যদি টাকা রাখেন তাহলে 1 বছর পর আপনি 4% 5% আপনি একটা ওই সুদ পাবেন, অথবা আপনি একটা রিটার্ন পাবেন, আপনার এরকম একটা টাকা বাড়বে। তো এই যে আপনাকে 4 থেকে 5% একটা অফার দিল, এই অফারটাকে তারা এমনিই দিল? এমনি কিন্তু না, তারা এটার উপর বিভিন্ন কাজ করছে, এটার উপর বিভিন্ন অ্যানালাইসিস করছে, এটাকে নিয়ে তারা ঘাটাঘাটি করছে, করার পর দেখলো যে ব্যাংকের লাভ কত পার্সেন্ট ইন্টারেস্টে, মানে যদি কাস্টমারকে দেওয়া হয়, তাহলে ব্যাংক 1 বছর পরে একটা নির্দিষ্ট সার্টিন টাকা যদি তাদের ফান্ডে ঢুকে, তাহলে তার 1 বছর পরে কিরকম লাভ আসতে পারে, সেখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন করার পরেই তারা কিন্তু আপনাকে অফারটা করবে। তো এটা হাতে কলমে করে, এটা এক্সেলে করে, এটা এসপিএস করে, এটা স্ট্যাটারও করা যায়, এবং আমরা চাইলে এটা মেশিন লার্নিং মডেল দিয়েও এটা প্রেডিকশন করতে পারি যে আসলে কত পার্সেন্ট ডেটার জন্য কত পার্সেন্ট রেটে দিলে আপনার কি পরিমাণ টাকা থাকলে সেটা আগামী 1-2 বছরে এটা বাড়তে পারে বা কমতে পারে। এবং একই সাথে ওই কোম্পানি
ওই ব্যাংক হোক অথবা যে কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি হোক, তারা তাদের নিজেদের যে পোর্টফোলিও, তাদের নিজেদের যে প্রিভিয়াসলি যেই সকল কোম্পানির পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওটা অ্যানালাইসিস করেও বের করা যায় যে আসলে এখানের মধ্যে ইনভেস্ট করাটা আপনার জন্য কতটুকু ফিজিবল হবে, কতটুকু প্রফিটেবল হবে। এগুলো অনেক ডিপ লেভেলের চিন্তা ভাবনা বা ডিপ লেভেলের কমপ্লেক্স অ্যালগোরিদম দিয়ে করা সম্ভব হয়। ডিজিটাল মার্কেটিং এর কথা বললাম, ফেসবুকের একটা অ্যাডভার্টাইজমেন্টের একটা ইউজের কথা বললাম, বা ধরেন আপনি অ্যামাজন বলেন বা আর অন্যান্য বড় বড় যেসব আলিবাবা বলেন, এইসব জায়গায় কি হয় যে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন, তখন ওই সিমিলার টাইপের প্রোডাক্ট আপনাকে দেখাবে যে যেহেতু আপনি এটা কিনছেন আপনি এটাও কিনতে পারেন। তো কিভাবে সে বুঝবে? তাকে তো বুঝাইতে হবে, তাকে শেখাইতে হবে, তাকে শেখাতে হবে যে যদি এই টাইপের প্রোডাক্টগুলো কিনে তাহলে তুমি সিমিলার টাইপের প্রোডাক্টগুলো তার সামনে এনে দেখাবা। সে এটা কিন্তু ম্যানুয়ালি কেউ করতেছে না, ব্যাকগ্রাউন্ডে কেউ এসে আপনাকে দেখাচ্ছে না যে ঠিক আছে সে এটা কিনছে তাকে আমি এটা দেখাই। এটা অটোমেটিক্যালি মডেলটাই আপনাকে দেখাবে যে আপনি যেহেতু এটা কিনেছেন সো আপনি সিমিলার ওয়েতে আর অন্যান্য আইটেমগুলো কিনতে পারেন। তারপর নেক্সট জেনারেশন টেকনোলজির ক্ষেত্রে ড্রোন, তারপর সেলফ ড্রাইভিং বা অটোনোমাস কার, তারপর ভিআর টেকনোলজি, আর অনেক ধরনের গেমিং এর ক্ষেত্রে বা হচ্ছে ন্যানো টেকনোলজির ক্ষেত্রে, তারপর ব্যালিস্টিক্স এর ক্ষেত্রে ধরেন নর্থ কোরিয়াতে তারা নতুন কিছু টেকনোলজি দিয়ে সুপার সুপার সোলজার বানাচ্ছে। বা ধরেন আপনি কয়দিন আগে দেখলাম যে ওই জার্মানি হচ্ছে একটা স্যুট বানাচ্ছে যেটা হচ্ছে আশেপাশে বিস্ফোরণ হলেও শরীরের মধ্যে লাগবে না, মানে শরীরের ভিতরে এটা স্প্রিংটা ঢুকবে না। ওই ধরনের ফেব্রিকটা যে তৈরি হলো, তৈরি করার পিছনে অনেক গবেষণার কাজ আছে। সেই সকল গবেষণার ক্ষেত্রেও কিন্তু আমরা ডেটা সায়েন্সটাকে কাজে লাগাতে পারি। হেলথ কেয়ারে একটা বড় একটা অ্যাপ্লিকেশন আছে, যেমন হেলথ কেয়ারের ব্যাপারটা অনেকে জানে না, অনেকে মনে করে যে আমার ডেটা সায়েন্সের কাজ তো সিএসসি বা হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং যারা তারাই করতে পারে, আমাদের কি কাজ? আপনাদের অনেক বড় ধরনের কাজ আছে। আমি খুব কম স্টুডেন্ট পেয়েছি, মানে ফার্মাসি এক দুজন পেয়েছি। মেডিকেল সায়েন্সে যে কি পরিমাণ ইউজ হয়, লাইক আপনার জিন বায়োটেকনোলজিতে বা বায়ো ইনফরমেটিক্সে, তারপর ড্রাগ ডেভেলপমেন্টে, অপারেশন সার্জারিতে, তারপর ডিজিজ ডিটেকশনে, অনেক ক্ষেত্রে এটা কাজ আছে। তো যাই হোক, এগুলো আসলে অ্যাপ্লিকেশনে বলে শেষ করা যায় না, এত এত জায়গায় অ্যাপ্লিকেশন। মূল কথা হচ্ছে, যদি একটা ছোট কথা বলি, যেখানেই ডেটা সেখানেই ডেটা সায়েন্সের কাজ। এখন আপনার যেখানে আপনি যান না কেন, এবং এটা আজ কাল পরশু দুই তিন দিন পরে, এক দুই মাস পরে, এক দুই বছর পরে এটা এমন ভাবে এটা ছড়ায় যাবে, এমন ভাবে এটা হবে যে এটা ছাড়া আসলে আপনার চলবেই না। আপনাকে এটা আজও কালও শিখতেই হচ্ছে, এটা অ্যাপ্লিকেশন আপনাকে করতেই হবে। ওকে, তো আমরা আসি আমাদের এই কোর্স নিয়ে। অনেকক্ষণ এই কথাগুলো বললাম, আমরা একটু আমাদের কোর্স নিয়ে কথা বলি। তো আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 1.5 মাস হচ্ছে লেভেল 1, 2 মাস হচ্ছে লেভেল 2, মানে আপনার সব ধরনের যে সকল প্রজেক্ট সবগুলো মিলে আর কি। উইকলি সপ্তাহে আপনি 2টা করে ক্লাস পাবেন। আমরা টোটাল প্রত্যেকটা মডিউলের জন্য, মানে সরি প্রত্যেকটা লেভেলের জন্য 14 থেকে 15টা ক্লাস রাখি। যেহেতু ক্লাসগুলো আমি নিব, সো আমি ওইভাবেই এটাকে সাজিয়েছি। ক্লাসের ডিউরেশন প্রত্যেকটা হচ্ছে 1.5 ঘন্টার। আর আমাদের ক্লাস টাইমটা হচ্ছে এই ব্যাচের জন্য, শুধুমাত্র এই লেভেল 1 যে ব্যাচ টা হচ্ছে এখন, সেটার জন্য সোমবার এবং বুধবার 7:30 থেকে 9টা পর্যন্ত ক্লাসগুলো রেকর্ডেড হবে, এবং সেটা ইউটিউব লিংক শুধুমাত্র যারা পেইড স্টুডেন্ট তাদেরকে এটা দেওয়া হবে। আর একটা ডেডিকেটেড ফেসবুক চ্যাট গ্রুপ থাকবে, সেখানে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, কোড নিয়ে প্রবলেমগুলো ডিসকাশনগুলো আপনারা করতে পারেন। আর এখানে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে নতুন একটা ফিচার এখানের মধ্যে অ্যাড করা হয়নি অবশ্য। সেটা হচ্ছে আপনারা যদি কোর্সটা করতে চান বা যদি শুরু করছেন, তাহলে আপনার প্রথম 3টা ক্লাস ফ্রিতে আমাদের সাথে করতে পারবেন। তো আপনি আপনার পেমেন্টটা 2টা বা 3টা ক্লাসের পর আপনি দিতে পারবেন, 4 নাম্বার ক্লাসের আগে। আপনি চাইলে প্রথম 2-3টা ক্লাস দেখে নিতে পারেন যে আমাদের ক্লাসগুলো কিভাবে হয় বা কিরকম হয়। পসিবল কিছু ডিফিকাল্টিস থাকে, যেমন লোডশেডিং বা পুয়ার ইন্টারনেট কানেকশন। এই সকল ক্ষেত্রে আমরা কিছুটা সময় একটু ওয়েট করি, যে কারেন্ট আসা পর্যন্ত, ঠিক হওয়া পর্যন্ত বা ইন্টারনেট কানেকশন ঠিক হওয়া পর্যন্ত। যদি কোনো কারণে প্রবলেম হয়, হয় না সাধারণত এই ধরনের প্রবলেম, বাট ইন কেস যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা যেখানে এটা আমরা ওই দিন হয়তো ওই জায়গাতে পজ দিয়ে দিব, নেক্সট ক্লাস আমরা ওখান থেকে শুরু করবো। তো 1-2 ক্ষেত্রে যদি এরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি এক্সট্রা ক্লাস নিয়ে সেটা কাভার দিব। তার মানে আমি যা যা এখানের মধ্যে বলবো, যে সেই টপিকগুলো আমি এখানের মধ্যে করাচ্ছি, সবগুলো টপিক এখানে থাকবে, কোনো কিছুই মিসিং থাকবে না। নেক্সট হচ্ছে আমরা এই কোর্সটা আসলে মানে আপনাদের জন্য আসলে কি দিচ্ছি বা কেন আপনার জন্য এই কোর্সটা আসলে ভালো।
নাম্বার 1 হচ্ছে আপনি সার্টিফিকেটস পাবেন এই কোর্সটা করার পরে। এটা হচ্ছে খুবই কস্ট ইফেক্টিভ, এই ব্যাপারটাকে আমি একটু জোর দিয়ে বলি, কারণ আমি যেই টপিকগুলো বা যেইভাবে আমি শেখাই বা যে সকল মডিউলগুলো আছে সেই সকল সিমিলার টাইপের মডিউল অন্যান্য আরও কিছু প্ল্যাটফর্ম তারাও দেয়, বাট তাদের এখানে কস্ট প্রাইসটা অনেক বেশি। আমরা শুধুমাত্র গ্র্যাড বাংকারই এই অনেক লো কস্টে, অনেক কম কস্টে এই কোর্সটা আমরা অফার করি। এতটা কমে আসলে আর কেউ দেয় না, আমার জানা মতে আপনি দেয় না, আপনি হয়তো খুঁজে পাবেন না, গ্র্যাড বাংকার ছাড়া আর কেউ এত কমে এই সার্ভিসটা দিবে না। কোয়ালিটি লার্নিং, তো আমি যেহেতু এখানে করাচ্ছি কোয়ালিটির ব্যাপারে আশা করি কোনো প্রবলেম হবে না। কোনো ধরনের প্রবলেম হলে আমি যেহেতু এখানের মধ্যে আছি, আমি এখানে আপনাদেরকে সেগুলো সলভ করে দেব। আমি প্রত্যেকটা মডিউল পরে কিছু অ্যাসাইনমেন্ট এবং কিছু কুইজ আপনাদেরকে দিব, যেগুলো হচ্ছে সার্টিফিকেশনের একটা পার্ট হিসেবে আপনারা কাউন্ট করতে পারেন। ওগুলোর আনসারের উপর ভিত্তি করে বা ওগুলোর রিপ্লাই আপনারা যখন দিবেন ওটার মার্কিং এর উপর ভিত্তি করে সার্টিফিকেশনের একটা লেভেল আমরা দিব। তো সার্টিফিকেশনটা আসলে আমরা দুইটা লেভেলে দিই। একটা হচ্ছে যে জাস্ট শুধুমাত্র পাস করছে, পাস্ট, আর একটা হচ্ছে এক্সেলেন্ট। তো আমরা এটা ডিপেন্ড করে আসলে আপনার উপরে যে আপনারা কিরকম ভাবে অ্যাসাইনমেন্ট বা কুইজ বা প্রজেক্টগুলো সাবমিট করতেছেন। আপনাদেরকে একটা ডেডলাইন দেওয়া হবে, এর মধ্যে আপনারা এটা সাবমিট করবেন। এবং আমি যে কোর্সগুলো, আমি যে সকল টপিকগুলো করাবো সেই টপিকগুলোতে আমি রিয়েল ডেটা সেট এবং প্রজেক্ট করাবো। একাডেমিক কিছু সাপোর্ট আমি করে থাকি, যেমন স্টুডেন্টদের বিভিন্ন প্রজেক্ট বা থিসের কাজে আমি সাপোর্ট দিয়ে থাকি শুধুমাত্র আমার যারা পেইড স্টুডেন্ট তাদের জন্য। বাইরেও আমি কনসালটেন্সি করে থাকি, এগুলো নিয়ে টুকটাক কাজ করি। তো সেটা হচ্ছে অন্য ক্ষেত্রে আর কি, মানে ক্লাস বেসিসে বা হচ্ছে সেশন বেসিসে আমি এটা করে থাকি। ইন্টার্ন সাপোর্ট হচ্ছে আপনার কোর্সে কমপ্লিট করার পর সার্টিফিকেশন পেলে আপনি ইন্টার্নশিপের জন্য যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আমরা একটা সাপোর্ট দিতে পারি। তো এই সকল সুবিধাগুলো আমরা দিচ্ছি, যার কারণে আমরা বলি যে এই কোর্সটা আপনার জন্য ভালো, আপনি এই কোর্সটা করলে আপনার জন্য লাভ হবে। এখন আসে আমার কোর্স মডিউল। যদিও এই কোর্স মডিউলটা আমি অলরেডি আপনাদেরকে গ্রুপে, পেজে, ইনবক্সে, ইমেলে প্রায় সব জায়গাতেই এটা দেওয়া হয়েছে। তো নতুন এখানে তেমন কিছুই না। এখানে যে মডিউলগুলো আছে টোটাল মানে লেভেল 1 এর জন্য 5টা মডিউল, সেই 5টা মডিউলটা হচ্ছে এরকম। তো মডিউল 1টা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মডিউল 2টা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স, যেখানে আপনি এখানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটর, স্ট্রিং, লিস্ট, মেথড, ফর লুপ, ইউজ, ইফ এলস, ব্রেক, লিস্ট, কম্প্রিহেনশন, ফাংশন, আর্গুমেন্ট মডিউল, সবগুলো জিনিস আমি শেখাবো। তারপর স্ট্যাটিস্টিক ফর ডেটা সায়েন্সের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল মেথডস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, স্যাম্পলিং, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কন্ডিশন প্রবাবিলিটি, এই পোর্শনগুলো শেখাবো। ইউজুয়ালি দেখা যায় যে অন্যান্য যে সকল প্ল্যাটফর্মগুলো আছে বা অন্য জায়গায় আপনি যেগুলো শিখতে চান তাহলে স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা অনেকে ইগনোর করে যায়, অনেকে স্কিপ করে যায়। বাট আপনি যদি ট্রুলি ডেটা সায়েন্স শিখতে চান বা আপনি যদি মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করতে চান তাহলে আপনার জন্য স্ট্যাটিস্টিক্স শেখাটা মাস্ট। কারণ বলা হয়ে থাকে যে ডেটা সায়েন্সের অল্টারনেট নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, আর মেশিন লার্নিংটা হচ্ছে এটাকে অল্টারনেটিভ আমরা বলি রিগ্রেশন, সিম্পলি রিগ্রেশন। এটাই হচ্ছে আমাদের একটা বড়, মানে আমরা ছোটভাবে আর কি আমি এই কথাটাকে বলতে পারি। তো স্ট্যাটিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট এবং আমি এটার উপর জোর দিয়ে ক্লাস নিই, এই পোর্শনটা আমি করাই। তারপর মডিউল 3তে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটা ম্যানেজমেন্ট, যেখানে আমরা ডেটা কাস্টমাইজেশন, ডেটা মডিফিকেশন, ডেটা ম্যানিপুলেশন, ক্লিনিং এবং ফিল্টারিং এর কাজগুলো শেখাই। এই অ্যাপ্লিকেশনগুলো আমি করাবো। অ্যান্ড দেন মডিউল 4 এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটা ভিজুয়ালাইজেশন, যেখানে ম্যাটপ্লটলি, প্লট পাই, সিবোন লাইব্রেরি, হিস্টোগ্রাম বা স্ট্যাক পাই প্লট, তারপর লেভেল, এক্সিস, কালার, গ্রিড, সাবপ্লট, মাল্টিপ্লট, এই সকল জিনিসগুলো আমি শেখাবো, এই সকল টপিকগুলো আপনাদেরকে আলোচনা করবো। অ্যান্ড লাস্টলি মডিউল 5 ইন্ট্রোডাকশন মেশিন লার্নিং, সেখানে আমি 2টা ক্লাসে বেসিক লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল এন্ড মাল্টিভেরিয়েট রিগ্রেশন, ট্রেন এবং টেস্ট ডেটা সেটগুলো দিয়ে শেখাবো। এই সকল মডিউলগুলো দিয়ে আমার লেভেল 1টা কমপ্লিট হবে। আমার লেভেল 1টা কমপ্লিট করার পরে যদি আপনার কাছে মনে হয় যে ওকে ঠিক আছে আমি এখান থেকে শিখলাম, ভালো কিছু শিখলাম, আমি লেভেল 2 শিখতে চাই, আপনি চাইলে আমাদের এখান থেকে লেভেল 2টাও শিখতে পারেন। অথবা আপনি যদি বলেন যে আচ্ছা এগুলো তো আমি নিজে নিজে শিখছি, এগুলো আমি বাসায় বসে শিখছি, আমি ইউটিউব ঘেটেও শিখছি, আমি গুগলে সার্চ দিয়ে বিভিন্ন বই পড়ছি, বিভিন্ন জায়গায় দেখে শিখছি, হ্যাঁ, তা আমার তো জানা দরকার নেই এটা, আমি লেভেল 2তে সরাসরি যাব, সমস্যা নেই, আপনি লেভেল 2তেও সেখানে শুরু করতে পারেন।
যেখানে আমি মূলত এখানে মধ্যে সুপারভাইজ মেশিন লার্নিং এর 6টা ক্লাস নিব, যেখানে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, কেএনএন বা কে নিয়ারেস্ট নেইবার, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি দিয়ে কাজ করাবো। প্রাইমারি ডেটা সেট গুলো থাকবে লাইভ ক্লাসে, আর সেকেন্ডারি কিছু ডেটা সেট আপনাদেরকে দিব যেটা বাসায় প্র্যাকটিস করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। আনসুপারভাইজ মেশিন লার্নিং এর মধ্যে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, কেমিন্স ক্লাস্টারিং, কেমিন্স ভ্যালিডেশন, সাপোর্ট ভেক্টর মেশিন, এই সকল মেথড আমি অ্যালগরিদম গুলো আপনাদেরকে শেখাবো। একই রকম ভাবে এখানে প্রাইমারি ডেটা সেট থাকবে লাইভ ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো, আর সেকেন্ডারি ডেটা সেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব বাসায় প্র্যাকটিস করার জন্য উইথ সাম প্র্যাকটিক্যাল প্রবলেমস। অ্যান্ড লাস্টলি ওয়েকা সফটওয়্যারটা আমি শেখাবো। এটা মূলত একটা মেশিন লার্নিং সিমুলেশন মডেল। এটা বাংলাদেশে কেউ করায় না, এটা শুধুমাত্র আমিই করাচ্ছি। আমার জানার মধ্যে কেউ ওয়েকা সফটওয়্যার নিয়ে কাজ করে নাই। আমি যখন ইউএস ছিলাম তখন ইউএসএ আমি ডেটা অ্যানালাইসিস মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করতে গিয়ে ওয়েকা নিয়ে কাজ করছি। সো আমার ওই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ওইটার উপর বেস করে আপনাদেরকে আমি এই ওয়েকা সফটওয়্যারটা শেখাবো। এটা শুধুমাত্র লেভেল 2 এর জন্য, যেখানে মডেল ডেভেলপমেন্ট, ইনপুট আউটপুট, মডেল ডেভেলপমেন্ট, ডেটা ডিপ্লয়মেন্ট, মডেল অ্যানালাইসিস, রেজাল্ট অ্যানালাইসিস গুলো আমি আপনাদেরকে শেখাবো। তো এই হচ্ছে লেভেল 2। রিয়েল লাইফ ডেটা সেটের কথা বলেছিলাম। তো রিয়েল লাইফ ডেটা সেটে আমি প্রোডাকশন ডেটা, সেলস ডেটা, ড্রাগ টেস্টিং ডেটা, এনার্জি ডেটা, একাডেমিক ডেটা, এইচআর ডেটা, মুভি রিকমেন্ডেশন ডেটা, প্রোডাক্ট আইডেন্টিফিকেশন ডেটা। তো দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন টাইপের, বিভিন্ন এরিয়ার, বিভিন্ন ডোমিনে ডেটা সেট আছে। তো আমি আমার যারা স্টুডেন্ট আছে এদের সবার কথা চিন্তা করেই আমি আর কি বিভিন্ন জোন বা বিভিন্ন এরিয়ার ডেটা সেট নিয়ে আমি কাজ করি। তো ওই সকল ডেটা সেট গুলো দিয়ে আমি আসলে আমার অ্যালগরিদমটাকে সাজাবো এবং ওইভাবেই আমি অ্যানালাইসিস কাজগুলো করবো। সুপারভাইজ লার্নিং এর মধ্যে রিগ্রেশন, নাইভ বায়াস, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিন। আনসুপারভাইজড এর মধ্যে কেমিন্স ক্লাস্টারিং, কেএনএন, র্যান্ডম ফরেস্ট, মডেল ভ্যালিডেশন গুলো আমি শেখাবো। এই পোর্শনটা মূলত হচ্ছে লেভেল 2 এর জন্য, নতুন ভাবে এটা ইন্ট্রোডিউস করেছি আমি গত মাস থেকে। আর লেভেল 2টা আমি অলরেডি অফার করেছি, তো 1-2 জন ইন্টারেস্টেড আছেন। তো আমি আর কি মিনিমাম 6-7 জন না হলে লেভেল 2টা শুরু করব না। তো এটার জন্য যদি আরো কিছুদিন ওয়েট করতে হয় তাহলে ওয়েট করব আমি। কোর্সের ফিচারটা হচ্ছে যে এখানে ব্যাচ সাইজ খুবই লিমিটেড, মাত্র 10 জন। যদি 10 জনের বেশি হয় তাহলে পরের শিডিউলে ওয়েট করতে হয় আপনাকে, বা আপনি চাইলে অ্যাডভান্স পেমেন্ট করে পরের শিডিউলের জন্য আগে থেকে বুক করে রাখতে পারেন। একটা বড় ফিচার হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ। তার মানে এটা হচ্ছে আপনি আপনার এই সেম কোর্সটা যে বছরের যে কোনো সময় আপনি করতে পারবেন। প্রথমবার একবার ফি দিয়ে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি পর যে কোনো সময় যদি কোনো কারণে মিস হয়ে যায়, আপনি যদি কোনো কন্টিনিউ করতে না পারেন বিকজ অফ ইউর সাম পার্সোনাল রিজনস, দেন ইউ ক্যান কমপ্লিট দিস কোর্স উইথ দ্য নেক্সট ব্যাচেস। তো এখানে আপনার এক্সট্রা কোনো টাকা লাগবে না, এক্সট্রা কোনো ফি দিতে হবে না। আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করেন, মানে ওই ব্যাচটা, যে কারেন্ট ব্যাচটা এখন যেটা শুরু হবে, এটা প্রত্যেকটা ব্যাচের শুরুর আগে যদি আপনি রেফার করেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। আপনি যদি মনে করেন কোর্সটা কমপ্লিট করা হয়ে গেছে বা কোর্সে আপনি মাঝামাঝিতে আছেন, এবং তারপর যদি আপনি আপনার কোনো ফ্রেন্ড কলিগকে যদি সাজেস্ট করেন যে তারা যেন পরের ব্যাচে জয়েন করে, তখন সেক্ষেত্রেও তারা কিছুটা ছাড় পাবে, মানে কোর্স ফির উপর তারা কিছুটা হলেও ছাড় পাবে। গ্র্যাড বাঙ্কার কোনো ধরনের কোনো ডিসকাউন্ট বা ইনস্টলমেন্ট অ্যাকসেপ্ট করে না। আমরা যেহেতু এখানের মধ্যে পেমেন্টটা অনেক কম, বলতে গেলে অন্যান্য জায়গায় আপনি যদি দেখেন তাহলে 8,000, 10,000, 12,000 টাকা হচ্ছে একটা কোর্সের ফি। কারণ এগুলো হচ্ছে আপনার নর্মাল মানে স্পোকেনের বা আইএলটিএস এর কোর্স না, এগুলো আপনার এটা হচ্ছে আপনার স্পেশালাইজড একটা লার্নিং, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কোর্স। সো আই থিঙ্ক এটার একটা ইম্পর্টেন্স আপনার এটা অন্তত বোঝা উচিত। তো সেই হিসাবে কিন্তু আমরা আগেই বলেছি যে যথেষ্ট কম কোর্স ফি রাখি। তো সেজন্য আমরা আসলে কোনো ভেঙে ভেঙে টাকা বা ইনস্টলমেন্টে দেওয়া ব্যাপারটা আমরা নেই না। তবে হ্যাঁ, আপনি চাইলে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি কনফার্ম করবো বাট এই মুহূর্তে আমি পেমেন্ট করতে পারছি না, আমি 1 সপ্তাহ পরে করবো, তাহলে সেক্ষেত্রে আমাকে পার্সোনালি যদি আপনি জানান তাহলে আমি আপনাকে রানিং ব্যাচের সাথে অ্যাড করে দিব। আপনি প্রথম 3টা ক্লাস ফ্রিতে করতে পারবেন এবং এই 3টা ক্লাসের মধ্যে আপনি পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। বাট যদি 3টা ক্লাসের পরে যদি আপনি ইফ ইউ ফেল টু পে দ্য ফি, দেন আসলে তখন আসলে আমাদেরকে ওই আপনাদেরকে তখন একটু কাট অফ করে দিতে হবে আর কি। যদি এটা আমরা করি না, করতে চাই না, বাট এটা গ্র্যাড বাঙ্কারের রুলস, এটা আমাদের ফলো করতেই হয়। আপনাকে যেহেতু আমরা এই অপশনটা দিচ্ছি, আপনি প্রথম 3টা ক্লাস
আমাদের রিয়েল যে মেইন ব্যাচ তার সাথে জয়েন করে করতে পারেন, এবং আপনার হাতে 3টা ক্লাসের সময় থাকবে। 3টা ক্লাসের পরে 4 নম্বর ক্লাসের আগে আপনি ফুল পেমেন্টটা কমপ্লিট করবেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের জাস্ট ওরিয়েন্টেশন সেরেমনি। আজকে ইনফরমেশনগুলো এগুলো আপনাদেরকে একটু বলে দিলাম। আর আচ্ছা, তো এখানে কুইজ অ্যাসাইনমেন্ট লেভেল 1 এর জন্য হচ্ছে 3000 টাকা, লেভেল 2 এর জন্য হচ্ছে 4000 টাকা। এখন 30% অফ চলতেছে, 30% অফের পরে এই পেমেন্টটা। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শেষ হচ্ছে, আর আগামীকাল একটা ফ্রি ক্লাস আমি আপনাদেরকে অ্যালাউ করব 9:30টার দিকে, সেটা আমি গ্রুপে জানিয়ে দিব, ফেসবুকে চ্যাট গ্রুপে। আর এটার পেমেন্ট হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 19 অক্টোবর, সরি মানে এই মঙ্গলবার দিন। এটা হচ্ছে আমার নাম্বার, আমি তারপরও নাম্বারটা পরে গ্রুপে দিয়ে দিব। এখানে বিকাশ, রকেট, নগদ করা আছে। আমি অলরেডি নতুন গ্রুপ তৈরি করে ফেলেছি, তো যারা নতুন করে পেমেন্ট করে জমা দিবেন তাদেরকে আমি অ্যাড করে দেবো সেই পেইড গ্রুপের মধ্যে। আর যদি আপনারা পেমেন্ট না করেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি অবশ্যই করব, বাট আমি 1 সপ্তাহ পরে পেমেন্ট করব, বা আমি 2-3টা ক্লাস পরে করব, তাহলে সেক্ষেত্রে আপনার হাতে এই অপশনটা আছে যে আপনাকে আমি অ্যালাউ করব প্রথম 3টা ক্লাস আপনি করবেন, এবং তারপরে 4 নম্বর ক্লাসের আগে আপনি আপনার পেমেন্টটা দিয়ে দিবেন। যেহেতু সপ্তাহে 2টা ক্লাস, তাহলে এই সপ্তাহে 2টা ক্লাস হলে পরের সপ্তাহে 2টা ক্লাস, 4টা ক্লাস। দ্যাট মিনস আপনার হাতে পুরো 1 সপ্তাহ বা 10 দিনের মতো সময় থাকবে পেমেন্টটা ক্লিয়ার করা। এবং ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে। এটা টাইম হচ্ছে 7:30 to 9 PM। তো কিছু কমন কোশ্চেন থাকে আপনাদের কাছ থেকে, আমি এটা এর আগে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি কি শিখতে পারবো কিনা পাইথন। হ্যাঁ, আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আই এম নিউ টু প্রোগ্রামিং, ক্যান আই লার্ন পাইথন? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কারণ আমি একদম বেসিক থেকে, একদম স্টার্টিং লেভেল থেকে শুরু করব। তো আপনি যে কোনো ডোমেনেরই বা যে কোনো এরিয়ার যে কোনো সাবজেক্টেরই হন না কেন, নন সিএসসি, নন ইঞ্জিনিয়ারিং হোক না কেন, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক না কেন, কোনো সমস্যা নেই। আই ডু নট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট কোডিং, কোডিং এর নলেজ থাকতে হবে নট নেসেসারি, কারণ এটা খুবই হ্যান্ডি, মানে পাইথন ল্যাঙ্গুয়েজটা ইটসেলফ খুবই ইজি, খুবই সুইফট এবং খুবই হ্যান্ডি একটা ল্যাঙ্গুয়েজ। তো আমি খুব স্লোলি এবং খুব ভালোভাবে আপনাদেরকে প্রথম 3-4টা ক্লাস ডিটেলসে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক সিনট্যাক্স, স্ট্রাকচার, ফাংশনগুলো আপনাদেরকে শিখিয়ে দিব। ওকে, আই এম উইক ইন ম্যাথস, ক্যান আই লার্ন পাইথন? ম্যাথসে উইক হলে আপনি যে শিখতে পারবেন না এমন কোনো কথা নাই, কারণ এখানে আপনার স্ট্যাটিস্টিক্স একটু ভালো জানতে হবে। স্ট্যাটিস্টিক্স শেখার জন্য আমি আপনাদেরকে কিছু সোর্স দিয়ে দিব যখন আমি ওই মডিউলটা ধরবো। এছাড়া বেশিরভাগ ম্যাথমেটিক্যাল ফাংশন বা মডিউল বা যে মেথডগুলো আছে সেগুলোর মূল ফাংশনগুলো এগুলো আগে থেকেই পাইথনে ডেডিকেটেড ভাবে তৈরি করা আছে। দ্যাট মিনস পাইথন যেহেতু একটা ওপেন সোর্স, এখানে প্রচুর লাইব্রেরি আছে। সো আপনি যেই ধরনের মেথডের কথা বলেন না কেন, ইউ নেম ইট, দে হ্যাভ ইট। মানে আমি যদি বলি যে ধরুন গোলাম কিবরি, আপনি আমাকে একটা মেথডের কথা বলেন যে ভাইয়া এই মেথডটা দিয়ে আমি পাইথন ইউজ করতে পারবো কিনা, আমি আপনাকে বলতে পারবো যে হ্যাঁ এটা করা সম্ভব। জাস্ট শুধুমাত্র ওইটা কিভাবে ইনপুট করে আনতে হবে, কি কি প্যারামিটার আছে, এটা কিভাবে সিনট্যাক্সে বসাতে হবে, এই কাজটা শুধুমাত্র আপনাকে শিখতে হবে, আর কিছু না। বাদ বাকি সব কাজ পাইথন নিজেই আপনাকে করে অ্যানালাইসিস করে দিয়ে দিবে। ক্যান আই গেট সাপোর্ট ফ্রম মেন্টর? ইয়েস, ডেফিনেটলি আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। যে কোনো সময় আমাকে নক করতে পারেন, ইনবক্সে নক করতে পারেন, আমি সময় পেলে আমি রিপ্লাই দিই আমার স্টুডেন্টদেরকে। হাউ ডাজ দিস কোর্স বেনিফিট মি? তো অলরেডি আমি এটাকে এক্সপ্লেন করছি যে কীভাবে বেনিফিটেড হবেন। আপনি একাডেমিক কাজে যদি ইউজ করতে চান, ইউজ করতে পারবেন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, বা আপনি যদি বলেন যে আমি প্রফেশনাল লাইফে ইউজ করতে পারেন। আপনি যদি বলেন যে আমি ফ্রিল্যান্সিং এর কাজে ইউজ করব, সেটাও করতে পারেন। ডেটা অ্যানালিসিসের কাজ যেগুলো থাকবে ফ্রিল্যান্সিং এ, সেগুলো আপনি করতে পারবেন। তো অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, অনেক ধরনের সাপোর্ট আপনি পাবেন এখান থেকে। আপনি যে সার্টিফিকেশনটা পাবেন, সেই সার্টিফিকেশনে দিয়ে আপনি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান ইউ গাইজ গেট মি এ জব? নো, আমরা সরাসরি আসলে আপনাকে জব দিতে পারবো না, বাট আমরা চেষ্টা করব যে আপনাদেরকে একটা ভালো একটা পজিশনে নিয়ে যাওয়া। হোয়াট ইফ আই মিস দ্য লাইভ ক্লাস? আপনি যদি লাইভ ক্লাস মিস করে থাকেন কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়। ইনফ্যাক্ট আজকে যেই ওরিয়েন্টেশন সেরিমনিটা হচ্ছে এটাও রেকর্ড হচ্ছে, এবং এটা রেকর্ডেড ফাইলটা আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব বা মেইলে দিয়ে দিব। সো কোনো সমস্যা নাই, ক্লাস সবগুলি রেকর্ড হয়। তো বিভিন্ন রোল থাকে, মানে ডেটা সায়েন্সের একটা প্রজেক্ট যখন করি তখন ডেটা সায়েন্সের প্রজেক্টের বিভিন্ন রোল প্লে করতে হয় আপনাকে।
মানে ওখানে বিভিন্ন ধরনের পজিশন থাকে, যেমন ডেটা সায়েন্টিস্ট একটা পজিশন, ডেটা ইঞ্জিনিয়ার একটা পজিশন, ভিজুয়ালাইজেশন এক্সপার্ট বা প্রসেস ওনার বা ডেটা অ্যানালিস্ট বা আরো কিছু এরকম ভাবে এরকম কিছু পোস্ট থাকে, যে পোস্টের রেসপন্সিবিলিটি গুলো আপনি যখন দেখবেন যে এটা আসলে আপনার কাজের সাথেই মিল আছে, মানে আপনি যা শিখতেছেন এখন এখানের মধ্যে এই কোর্স থেকে যা শিখবেন এটারই রিয়েল অ্যাপ্লিকেশন গুলো দিয়ে আপনাকে সেই পোস্ট গুলো, মানে সেই সকল পোস্ট গুলো তৈরি করা হয়, আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি সেখানে অনলাইনে কাজও করতে পারবেন, রিমোটলি কাজ করতে পারবেন। তো এই স্লাইডটা হচ্ছে একটু লুক্রেটিভ স্লাইড, এটা আমি রেখে দিই সবাইকে একটু করে দেখাই। এটা হচ্ছে মূলত 2018 সেপ্টেম্বর 26 এর ইউএস এর একজন ডেটা ইঞ্জিনিয়ার স্যালারির একটা পিকচার, যাদের অ্যাভারেজ পে হচ্ছে 1,51,307, এটা কি বলবো, $1,50,307 পার ইয়ার, যেখানে লো হচ্ছে 123K অ্যান্ড হাই হচ্ছে 170K। এটা হচ্ছে আমার সেই নর্মাল ডিস্ট্রিবিউশন, আপনি অন এভারেজ এই রেঞ্জের মধ্যে পাচ্ছেন। তো একজন ডেটা ইঞ্জিনিয়ার সাধারণত এই ধরনের স্যালারি পায় যদি আপনি ভালো কাজ জানেন, আপনার পোর্টফোলিও যদি ভালো থাকে, আপনি যদি অ্যানালাইসিসের কাজ ভালো জানেন, আপনি যদি ডেটাকে ভালো করে বুঝতে পারেন, ডেটা থেকে ইনসাইট বের করতে নিয়ে আসতে পারেন, দেন ইউ উইল বি গেইনার। তো বাংলাদেশে এটার প্রসপেক্ট কিরকম? বাংলাদেশের প্রসপেক্টটা হচ্ছে যে আমি কিছু কোম্পানির নাম সাজেস্ট করতে পারি যারা রিসেন্টলি এখন ডেটা অ্যানালাইসিসের কাজ করছে, ডেটা অ্যানালিস্টের কাজ করছে, বিভিন্ন ডেটা নিয়ে কাজ করে বিভিন্ন কোম্পানির সাথে, ইভেন গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনে কাজ করছে, এরকম কিছু কোম্পানিও আমি চিনি। তাদের সাথে আপনি সরাসরি কাজ করতে পারেন যদি আপনার এই ডেটা অ্যানালাইসিস রিলেটেড, যদি আপনার এই নলেজ থাকে বা এই কোর্সের যদি নলেজগুলো থাকে, বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর অ্যালগোরিদম দিয়ে প্রেডিকশন করার যেই নলেজটা কিভাবে করতে হয়, কোডিং এর নলেজ যদি আপনার থাকে, তাহলে আপনি এই সকল জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এবং আরো বাইরের কিছু কোম্পানিও আছে যারা সামনে আসবে, এগুলো ছাড়া আপনি অনলাইনে মানে রিমোটলিও বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে যদি আমি কিছু কোম্পানির নামগুলো সাজেস্ট করলাম, যে মাইক্রো ড্রিম আইটি খুলনা, লাইট ক্যাসেল গুলশান একে, ডেটা সফট মিরপুরে, ক্র্যামস্ট্যাক বনানী, এপি জেনারেটন, এক্সোরা সলিউশন, ইনফোলিক্স, এইগুলো আছে কিছু কোম্পানি যারা রিসেন্টলি এখন ডেটা নিয়ে কাজ করছে। ওকে, সো আইডিই, যেটা আমার যখন ব্যাচ শুরু হবে তখন আমি এই ব্যাচ শুরু করলে আপনাদেরকে এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। আজকে জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। মূলত আমরা স্পাইডারে কাজ করি, আমি স্পাইডারে কাজ করি, কারণ স্পাইডারে আমি মোটামুটি একটু কমফোর্ট ফিল করি। জুপিটার নোটবুকও ইউজ করতে পারেন, যেটা লোকাল হোস্ট দিয়ে সি ড্রাইভ দিয়ে আপনি এটাকে কাজ করতে পারবেন, এবং এটা ব্রাউজারে কাজ করা হয়। আর স্টুডিও হচ্ছে এটা পিওরলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস একটা টুল, যারা রুট লেভেলের ডিপ লেভেলের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে কাজ করতে চান তাদের জন্য আর স্টুডিও বেস্ট। এছাড়া পাইটর্চ আরেকটা প্ল্যাটফর্ম আছে স্পাইডারের অল্টারনেট, সেখানে আপনি কাজ করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি যখন ক্লাস নিই আমি স্পাইডারের কাজগুলো করাই। তো এই হচ্ছে সামান্য কিছু লোগো, অ্যানাকন্ডা, স্পাইডার, জুপিটার, আর অ্যান্ড পাইটর্চ। তো অ্যানাকন্ডা যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আপনি অ্যানাকন্ডার ওয়েবসাইটে গেলে এই ধরনের একটা স্ক্রিন পাবেন। আমি এই প্রসেসগুলো আমি বলে দিব, আমি অলরেডি আমার পেইড স্টুডেন্টদেরকে প্রথম ক্লাসে বলে দিই, তো এগুলো নিয়ে এখন ডিটেলস আলোচনা করছি না, আমি পুরো প্রসেসটা বলে দিব যে কিভাবে আপনি আস্তে আস্তে আপনার সিস্টেম, আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপে আপনি এটা ইনস্টল করে কাজ করতে পারবেন। তো আমি আমার কোর্সের মধ্যে আমি কি কি লাইব্রেরি নিয়ে কাজ করব, নামপাই দিয়ে কাজ করব, পান্ডাস দিয়ে কাজ করব, সাইকিট-লার্ন দিয়ে কাজ করব, আমি ম্যাটপ্লটলিব দিয়ে কাজ করাবো। এই সকল টুলসগুলো আপনাদেরকে আমি শেখাবো, এই সকল লাইব্রেরির ফাংশনগুলো আপনাদেরকে শেখাবো। তো আমি ওই যে ওগুলো আগে আবার একটু রিপিট করছি, এখানে তেমন কিছু নেই, সেম জিনিসগুলো আবার রিপিট হচ্ছে। সো রোড টু ডেটা সায়েন্টিস্ট, যদি আপনি ডেটা সায়েন্টিস্ট হতে চান তাহলে আপনাকে ম্যাথের ফান্ডামেন্টালটা শিখতে হবে, স্ট্যাটিস্টিক্স শিখতে হবে, প্রোগ্রামিং শিখতে হবে, মেশিন লার্নিং শিখতে হবে, ভিজুয়ালাইজেশন শিখতে হবে, বিগ ডাটা অ্যান্ড ডেটা ইনজেকশন শিখতে হবে, টুলসগুলো শিখতে হবে। সো এখান থেকে যতগুলো আছে এর মধ্যে কয়েকটা পোর্শন আমি আপনাদেরকে লেভেল 1-এ কমপ্লিট করে দিব, শিখিয়ে দিব। লেভেল 2-তে আরও কিছু জিনিস শেখাবো। আর যদি ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখে তাহলে হয়তো আমি সামনে আর স্টুডিওর বা আর এর আমি কোর্স হয়তো অফার করব, আরও কিছু অন্য মডেল নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো বাই দ্য ওয়ে, এখানের মধ্যে কে কে আছে, মেবি একজন
পুরাতন মেম্বারকে আমি দেখতে পাচ্ছি। ও না, চলে গেছে সিফাত প্রান্ত। আচ্ছা, বাকি তো সাজ্জাদ অলরেডি আমাদের এখানে পেইড স্টুডেন্ট হিসেবে আছেন। গোলাম কিবরিয়া, তা আমরা মোটামুটি শেষ করে ফেলবো আজকে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আর না থাকলে আমরা আজকে এখানের মধ্যেই শেষ করে দিব। আচ্ছা ভাই, এই স্পাইডারটা কি ভাই অ্যানাকোন্ডা ছাড়া কি নরমালি ইনস্টল করা যায় না ভাই? না, আমার জানার মতে না। ওটা অ্যানাকোন্ডা লাগবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি স্পাইডারের থার্ড পার্টি কিছু ভার্সন পাবেন, কিন্তু মানে ওই স্পাইডারের থার্ড পার্টি ভার্সনটা আপনার টোটালি প্রপারলি কাজ নাও করতে পারে, বাগ থাকতে পারে। আপনি যদি শুধু স্পাইডার আলাদা করে যদি খুঁজে বের করেন যে শুধু স্পাইডারটা আপনি ইনস্টল দিবেন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, আপনি হয়তো পাবেন, কোনো ভার্সন হয়তো পাবেন, কিন্তু ওখানে কিছু বাগ থাকতে পারে। বেটার হচ্ছে যে স্পাইডার যারা ম্যানুফ্যাকচারার, যারা তৈরি করছে, মূল কোম্পানি অ্যানাকোন্ডা, তাদের 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 থ্রুতেই, তাদের লিঙ্ক থেকেই ডাউনলোড করাটা বেটার। জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাইয়া, আরেকটা হচ্ছে এই যে আমরা যে কাজ করব এখন, এখন তো না হয় মনে করেন ভাই ছোট ছোট ডাটা সেট নিয়ে কাজ করব, হুম। কিন্তু যখন পরবর্তীতে আমরা যখন বড় ডাটা সেট নিয়ে কাজ করব, তখন কি আমাদের ভাই যে আমরা যে মেশিন ইউজ করি বা আমাদের যে যে ল্যাপটপ বা ডেস্কটপ, এটার কোনো স্পেসিফিক কনফিগারেশন আছে না যে এরকম হইলেও কি ইটস গুড বা এরকম, বা এটা কি আমাদের কাজের মোটামুটি উপর ডিপেন্ড আপনার করে? কোরাই 5 দিয়ে শুরু করলে বেটার, কোরাই 5 প্রসেসরের বা 8 জিবি র্যাম দিয়ে করলে বেটার। আমার তো আসলে মূলত প্রসেসর এবং র্যামটাই তো ইম্পর্টেন্ট। স্টোরেজ তো কোনো ঝামেলা নাই, কারণ পাইথনের প্রোগ্রামগুলো তো আপনার সিএসভি ফাইলগুলো বলেন, ডেটা সেট বা অন্য সব কিছু বলেন, এগুলো তো খুবই ছোট ছোট। মূলত আপনার ডেটাকে এক্সিকিউট করার জন্য আপনার সিস্টেমটার প্রসেসর এবং র্যামটা ভালো থাকলেই চলবে। না, বুঝতে পারছি না আসলে কি ভাই, গত সেমিস্টারের ভুক্তভোগী তো, এই জন্য ভাইয়া জিজ্ঞেস করতেছিলাম। আপনার কনফিগারেশনটা কি? ভাইয়া আমার হচ্ছে i7 জেনারেশন, সমস্যার কথা না, 16 GB র্যাম। সমস্যার কথা না, কি সমস্যা হচ্ছিল? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি গত সেমিস্টারে ডাটা মাইনিং এর এসপি গ্রোথ আর অ্যাপ প্রায়োরি অ্যালগোরিদম ইউজ করতে গেছিলাম। তো ভাইয়া মানে আমার হচ্ছে হলো লিটারালি ক্র্যাশ করছিল এফপি অ্যাপ প্রায়োরি অ্যালগোরিদম ইউজ করতে গিয়ে। তাই নাকি? জি ভাইয়া, মানে হচ্ছে যে দুইটা সিস্টেমে হচ্ছিল টোটাল 12 জিবির উপর জায়গা নিয়ে বসে রয়েছে, এবং পুরো মনে করেন যে ভাইয়া 4 ঘন্টা পরে ঠাস করে বলতেছে যে মানে কম্পিউটার হ্যাং খেয়ে বসে রয়েছে, কোনো কাজ করতেছে না। মানে দুইটা ডাটা সেট নিয়ে স্যার বলছিল একটা প্রজেক্ট, যে দুইটা এফপি গ্রোথ আর অ্যাপ্রাইভেল অ্যালগোরিদমের মধ্যে যে মানে পার্থক্যটা কিরকম, যে মানে কোনটা এফিশিয়েন্ট, কেন টাইম কনজিউম করে, বা মানে বিস্তারিত মানে একটা অ্যানালাইসিস রিপোর্ট দিতে বলছিল। এটা করতে গিয়ে মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো আসলে এটা মানে পুরো আমাদের বোধগম্যের বাইরে ছিল যে এরকমও ঝামেলা বাঁধতে পারে। ও, বা ডাটা সেটটা কিন্তু ভাই নর্মাল হচ্ছিল, একটা ডাটা সেট ছিল 20 মেগাবাইট, আর একটা ডাটা সেট ছিল ভাই 50 মেগাবাইটের, 49 মেগাবাইট অ্যারাউন্ড। তা আমি বুঝি নাই ভাই এই দুইটা ডাটা সেট নিয়ে কাজ করতে গিয়ে এই অবস্থা হবে। হ্যাঁ, সেটা একটা কারণ হতে পারে। অথবা এমন হতে পারে যে আপনি ইনস্টল যখন করছেন, আপনি কি সি ড্রাইভে ইনস্টল করছেন নাকি অন্য ড্রাইভে ইনস্টল করছেন? না, অন্য ড্রাইভে ভাই, আমি সি ড্রাইভে ইনস্টল করি না। সি ড্রাইভে ইনস্টল করলে মনে হয় বেটার হইতো। না, সি ড্রাইভে করি না হচ্ছে যে জায়গা ছিল না। আমি জায়গা ছিল না। আমি আসলে যত মানে মানে মেইনলি যেগুলা ইউজ করি ওগুলো হচ্ছে এক সেমিস্টারের জন্য বা 2 সেমিস্টারের জন্য যেগুলো ইউজ করা হয়, এগুলো হচ্ছে আমি ভাই একটু সি ড্রাইভের বাইরে ইউজ করি। যেমন ভাই পিএইচপির কাজ যখন করছিলাম তখন জ্যাম্প সি ড্রাইভের বাইরে, মানে প্রোগ্রামিং করতে সমস্যা, অনেক সময় ডাটা অনেক ভাই অনেক প্রোগ্রাম এক্সিকিউট করতে গেলে সি প্রোগ্রামিং এ ঝামেলা করে, হুম মানে সি প্যানেলে, মানে কি বলে জানি, সি ড্রাইভে। হুম হুম। এই জন্য ছিল বাইরেই করি, যেন আমার কোনো ডাটা কোনো কিছু এক্সিকিউট করতে গেলে যেন আমার মানে ঝামেলা না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তো তাহলে যদি আর কোনো কোশ্চেন না থাকে, গোলাম কিবরিয়া, আপনার কোনো কোশ্চেন আছে ভাইয়া কোর্সটা নিয়ে?
না ভাই, আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে। আপনি কি বুধবার থেকে আমাদের ব্যাচটা জয়েন করতে চাচ্ছেন? জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ওই আপনাকে আমি আহ, আপনি কাইন্ডলি আমাকে একটু নক দিন, আর অনেকে আপনার নাম দিয়ে সার্চ করে দেখি আপনাকে আমি পাবো কিনা গ্রুপের মধ্যে থেকে। আহ, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে নক দেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই যে পেমেন্টের ব্যাপারটা কাল পরশুর মধ্যে ক্লিয়ার করে ফেললে বেটার আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা তাহলে এখানেই শেষ করি। ওকে, আর ইনশাল্লাহ বুধবার থেকে আমরা শুরু করব। এই পর্যন্ত উম, চারজন পেমেন্ট কমপ্লিট করেছে। তো আশা করা যায় আর 2-3 জন হয়তো আসতে পারে, হোপফুলি। আসলে আমরা বুধবার থেকে ক্লাস শুরু করব। ঠিক আছে, ওকে, তাহলে রাখি, তাহলে আজকে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।